আচ্ছা, আমাকে তো দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ 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 ভাই। সেই। ঠিক আছে, আপনি তাহলে রেকর্ডিং অন করতে পারেন না? রেকর্ডিং অন হয়ে গেছে অলরেডি। সরি। আসসালামু আলাইকুম everyone। আজকে আম, আমরা মোটামুটি আমরা যে কোম্পানিগুলোতে কাজ করা হয়েছে ওই কোম্পানিগুলোর প্রোডাক্ট, ওরা কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করে, কি কি চ্যালেঞ্জ ফেস করে, এবং এসব কোম্পানিগুলো আসলে কি বেনিফিটস দেয়, এবং আসলে আমরা যেভাবে চিন্তা করি একটা সফটওয়্যার কোম্পানি আসলে তারা কি আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে কিনা, এবং আমরা আসলে কি কি বেনিফিট পাই। ঠিক আছে, সবকিছু মিলে একটা আমার অভিজ্ঞতা থেকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং বিভিন্ন প্রোডাক্ট টেক এবং কিছু চ্যালেঞ্জিং টাস্ক, যেগুলো কি প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় সেগুলো নিয়ে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভাই আমাকে তো ক্লিয়ারনেস শুনতে পান সবাই নাকি? হ্যাঁ ভাই। জি ভাই, শুনতেছি। আচ্ছা, আমি ইয়াসর রাকিবুল হাসান। সরি। আচ্ছা, আমি এ পর্যন্ত দুইটা কোম্পানিতে কাজ করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট আমার কোম্পানি ছিল কাইট গেমস স্টুডিও, সেকেন্ড এটা হচ্ছে আপনার কাহাব। আহ, আর আমি, আমার যদি ভার্সিটি ব্যাকগ্রাউন্ড বলেন তো মোটামুটি আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা ব্যাকগ্রাউন্ড ছিল আর কি। হ্যাঁ, সেই হচ্ছে অবস্থা। চলেন আমরা শুরু করি। সো ফার্স্টে কাইট গেমস দিয়ে শুরু করি। এই স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এআই দিয়ে বানাইছি। হ্যাঁ, এআই দিয়ে বানার কারণে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার কারণে এই যে এখানে একটা হোয়াইট আইকন ছিল, এই জন্য এটা সাদা হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে। তো এটা নিয়ে না বুঝলে কিছু বলার নাই। আচ্ছা, আচ্ছা, কাইট গেমস স্টুডিও নামটা হয়তো অনেকে শুনছেন, কিন্তু ওরা কি নিয়ে কাজ করে না করে এই জিনিসপত্রগুলো নিয়ে হয়তো অনেকে জানেন না। এবং তারা অনেকটাই আসলে আন্ডারডগ কোম্পানি বলা যায়। লাইক যে, মানে এমন কোনো এক্সপোজার নাই, অথবা আহ, এরকম ভাবে কোনো ধরনের প্রমোশন অথবা সামথিং ওরা এরকম করে না। তো ঠিক আছে। সো কাইট গেমস এ মোটামুটি ইন্টারভিউ প্রসেস ইজ টু মাচ হার্ড এবং অনেক ভেরি কম্পিটিটিভ আর কি। সো ওখানে কিছু আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট এবং এসওএস ফাইনালিস্ট মোস্ট অফ দেমই আসলে ওখানে হায়ার করে। সো এমন না যে আপনি এইটাই এই দুইটা ক্যাটাগরির মধ্যে পড়তে হবে এমন না, বাট কোড ফোর্সেস কোড শেপ রাইটিংটা ওখানে ভালো ম্যাটার করে। ম্যাটার করে বলতে কি, ওখানে আপনার যে ইন্টারভিউ প্রসেস সেটা হচ্ছে আপনাকে একটা কন্টেস্ট নেবে। কন্টেস্টে যারা ভালো করবেন, টপ যারা থাকবেন তাদেরকে আসলে ইন্টারভিউতে কল করা হয় আর কি। হ্যাঁ, তো সেই জন্য আসলে আপনাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা প্রবলেম সলভিং অনেক ভালো হইতে হবে। তো এই হচ্ছে অবস্থা। তো এই জন্য আসলে আপনি যদি কন্টেস্টে ভালো করেন তাহলেই হয়ে যাচ্ছে। এটার জন্য আসলে আপনি যদি কোনো ভার্সিটি লাইফে কোনো র্যাঙ্ক নাও পান, এটা আসলে ম্যাটার করতেছে না। আচ্ছা, এই গেল আসলে প্রসেস, ঢোকার প্রসেস আর কি। তো এই জন্য আসলে এটা ভেরি মাচ কম্পিটিটিভ একটা ইন্টারভিউ হয়। আর কাইট গেমস প্রতি বছরই হায়ার করে, দেখা যায় 6-7 মাস, 8 বছর, 8 মাস পর পরই হায়ার করে। আর মোটামুটি বাল্ক অ্যামাউন্টে হায়ার করে মোটামুটি। ওদের কোনো লিমিটেশন নাই যে দুইটা পোস্ট, তিনটা পোস্ট। এমন যদি হয় যে অনেকে ভালো করতেছে, দেখা যায় যে 3-4 জন, 5 জন, 7 জন একবার নিয়ে নেয়, এরকমও আসলে আপনার রেকর্ড আছে। হ্যাঁ, আর অনেক নেয়, 10-12 জনও নেয় একবার, এরকমও আছে রেকর্ড। কোম্পানি কাইগেন্স রিসেন্টলি আরো এক্সপান্ড হচ্ছে। সো আমি যখন জয়েন করছিলাম আরো ছোট টিম ছিল, মোটামুটি 30-35 জনের ইঞ্জিনিয়ারিং টিম ছিল, যেটা এখন বেড়ে 2-3 গুণ হয়ে যাচ্ছে আর কি। সো এক্সপান্ড হচ্ছে। সো যারা একদম ফ্রেশার্স তাদের জন্য বলা যায় একটা ভালো কোম্পানি। এবং স্যালারি অনুপাতে বাংলাদেশে টপ যে কোম্পানিগুলো আছে, আহ, বলা যায় যে এর কাছাকাছি এবং এর থেকেও বেশি প্রোভাইড করে। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মোটামুটি ইন্টারভিউ পারফরমেন্স। এবং মূল কথা হচ্ছে আপনি যদি মনে করেন, আপনি যদি বুঝাতে পারেন যে ইউ আর অ্যাসেট একজন,
ওই কোম্পানির জন্য অ্যাসেট হইতে পারবেন, এবং আপনি টপ পারফরমেন্স করছেন ইন্টারভিউ কন্টেস্ট থেকে শুরু করে সবকিছুতে। সো দেখা যাবে যে একটা ভালো নেগোশিয়েট করতে পারবেন আপনি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন কথা হচ্ছে যে আসলে কার্গেস আসলে কি নিয়ে কাজ করে। সো কার্গেমস এর মূল প্রোডাক্টই হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এন্ড আইওএস বেস, ঠিক আছে। যেই টাস্ক আসলে বাংলাদেশে কোনো কোম্পানি করে না। এখন আপনি বলতে পারেন যে মোবাইল ডেভেলপমেন্ট অথবা আইওএস অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ তো অনেক কোম্পানি করে, তাহলে আমি যে পয়েন্টটা বললাম যে এটা অনেকেই করে না, তার মানে আসলে কি বললাম আমি? তার মানেটা হচ্ছে যে আহ, এখানে কেউ কি আছেন যে ইনশর্ট ইউজ করছেন, ক্যাপকাট ইউজ করছেন? তোমাকে একটা হাই দিয়ে দাও। ঠিক আছে। সো কেউ কি এখানে আছেন যে কখনো ইনশর্ট, ক্যাপকাট এসব কিছু ইউজ করছেন? হ্যাঁ ভাই করছি। জি ভাই করছি। আমি শুনতে পাচ্ছি না, আপনাকে আসতে বলতেছেন না? আমার সাউন্ড কম। জি ভাই ইউজ করছি। আচ্ছা আচ্ছা। সো অনেকে হয়তো বা অনেক বড় ভিডিও এডিটর থেকে শুরু করে অনেক বড় বড় অ্যাপ ইউজ করছেন আপনারা, যেমন ইনশর্ট, ক্যাপকাট হচ্ছে অনেক বিলিয়ন, 500 মিলিয়ন, 1 বিলিয়ন ইনস্টলের অ্যাপ, ঠিক আছে। আপনি কি কখনো চিন্তা করছেন এইসব অ্যাপের কম্পিটিটর, এরা তো অনেক বড় বড় অ্যাপ, ঠিক আছে, এইগুলো কি বাংলাদেশে কেউ বানায় কিনা? এত বড় বড় কম্পিটিটর হিসেবে এই টাইপের অ্যাপ কেউ বাংলাদেশে বানায় কিনা? সো এটা যদি অ্যান্সার বলি, বাংলাদেশে বানায় হাতে গোনা 2 থেকে 3টা কোম্পানির মতো। হ্যাঁ, সেটার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কাইট গেমস, যারা আসলে আপনার এই টাইপের কম্পিটিটর অ্যাপ দ্বারা বানায়। সো এখানে আসলে অ্যাপ বানানোটা মেইন ফোকাস থাকে না, বানানোর ফোকাস থাকে যে আসলে এটার যে প্রবলেম সলভিং, এবং প্রবলেম সলভিং আইডিয়া দিয়ে যে এই ডেপথে আসলে একটা অ্যাপ বানানো হইতেছে আর কি, সে হচ্ছে অবস্থা আর কি। আপনারা মোটামুটি অ্যাপ তো সবাই ইউজ করেন, মোস্টলি কি ইউজ করেন? মোটামুটি বাংলাদেশে যদি বলি, বড় বড় টেক জায়ান্ট কারা, বিকাশ অথবা নগদ, এইসব অ্যাপ, ফাইন্যান্সিয়াল অ্যাপ অথবা দারাজ, ই কমার্স অ্যাপ, এইসব ইউজ করেন। কিন্তু এই যে এই সেক্টরটা আছে, এটা হচ্ছে আপনার অন্যরকম সেক্টর, হ্যাঁ, যেখানে মিলিয়ন মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউজার ইউজ করে, ঠিক আছে। এই সেক্টরটা নিয়ে বাংলাদেশ খুবই আনএক্সপ্লোর্ড, এবং খুব কম কোম্পানি কাজ করে। কম কোম্পানি বলতে হাতে গোনা 2-3টা কোম্পানি, বেশি কেউই কাজ করে না আর কি এই সেক্টরটা নিয়ে, ঠিক আছে। কেননা এখানে আপনার মিলিয়ন বিলিয়ন ইনস্টল অ্যাপের সাথে আপনাকে ফাইট করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে কি অবস্থা। তো এই মার্কেটে আসলে ফটো এবং ভিডিও ক্যাটাগরিতে আপনার কাইট গেমস ফাইট করে, এবং কাইট গেমস এই ইয়াগুলা অ্যাপগুলা বানায়। আমি একটু পরে অ্যাপগুলা দেখাবো নি, তাহলে হয়তো আর একটু আইডিয়া পাবেন। এখন কথা হচ্ছে যে তারা আসলে তাহলে ফটো ভিডিও ক্যাটাগরিতে কি করে। একটা হচ্ছে যে ফটো ভিডিও ক্যাটাগরিতে অনেক কিছু আছে, যেমন টপ রেটেড অ্যাপ বলতে বোঝাচ্ছে যে আপনারা কি কেউ কোনো কালার পপ ফটো এডিটর নাম শুনছেন? কেউ কখনো ইউজ করছিলেন কালার পপ ফটো এডিটর? এখানে এনিওয়ান কখনো নাম শুনছিলেন কালার পপ ফটো এডিটর? আচ্ছা, সমস্যা নেই। এখনকার পোলাপান হয়তো বা কম ইউজ করছে, আগের যুগে অনেকে এটা রিনাউন্স ছিল, ঠিক আছে। সো অনেকে আছেন যে, এমন কি কেউ আছেন যে একটা ভিডিও শুট করছেন মোবাইলে, পরে ধরেন এইটার ব্যাকগ্রাউন্ডে আর একটা মিউজিক অ্যাড করছেন কোনো অ্যাপ দিয়ে? এমন কেউ 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 কখনো আছেন এখানে? আচ্ছা, জি ভাই। এটা একজন না, অনেকেই করেন এই কাজটা, অনেকেই করেন। দেখা যায় যে কোন অ্যাপ দিয়ে করতেছেন ওটাকে আর খেয়াল করে না। অনেক সময় প্লে স্টোর থেকে সার্চ দিছি, একটা ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি মানে কাজ করছি, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক এড করছি অথবা কোনো একটা সাউন্ড এড করছি, কইরা কাজ শেষ ইয়ে করেছি, আমরা খেয়াল করিনি আসলে ওয়েবটা কি। অনেকে এরকম থাকতেই পারেন, হ্যাঁ, অথবা কেউ ক্যাপকাট ইনশট দিয়ে কাজটা করছে নাকি। সো অনেকে আছেন যে ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের আপনার আহ, বিভিন্ন ধরনের ইফেক্ট দেন, বিভিন্ন ধরনের কালার গ্রেডিং দেন, বিভিন্ন কিছু দেন। তারপর অনেকে আছে ইমেজকে আপনারা অনেক সময় দেখা যায় যে কিছু এডিট টিডিট করেন, তারপর ফেস রিশেপ টিশেপ করেন, অনেক কিছু করেন আর কি, তাই না? অনেক সময় রিসেন্টলি অনেক পপুলার অ্যাপ হচ্ছে আনব্লার, একটা অ্যাপ আছে যেটা হচ্ছে কি আপনার আগের যুগের ইমেজকে যদি আপনি ইয়া করেন, ওইটাকে যদি আনব্লার করেন, তার মানে হচ্ছে যে সে একদম ক্লিয়ার, এই যুগে কিরকম হতে পারে ইমেজটা, এরকম একটা ক্লিয়ার একটা ইমেজ আপনাকে দিবে, হ্যাঁ। সো তাহলে আমি এখান থেকে আসলে কি বুঝাচ্ছি আর কি, বুঝাচ্ছি যে এখানে আসলে আপনার এক্সটেন্সিভ লেভেলের ভিডিও প্রসেসিং, অডিও প্রসেসিং, এবং
ইমেজ প্রসেসিং লাগে। সো মানে খুবই এক্সটেন্সিভ লেভেলে লাগে। হ্যাঁ, যেমন আমরা ইমেজ বলতে কি বুঝি, একটা বিট ম্যাপ। মানে আমরা যারা অনেকে আছেন যে এখানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছেন, তারা অ্যাটলিস্ট ইমেজ প্রসেসিং পড়াশোনা করছেন, ইমেজ প্রসেসিং কোর্স করছেন। তখন দেখবেন যে আমরা তো এমনও সবাই জানি একটা এইচডি ভিডিও অথবা ফুল এইচডি ইমেজ মানে কি বোঝায়, যে এত বাই এত। কারণ একটা এইচডি ভিডিও মানে কি 1080 বাই 1920 একটা ভিডিও, তাই না? অথবা একটা ইমেজের এরকম একটা পিক্সেল রেশিও থাকে। তো এই পিক্সেল রেশিও মানে কি, প্রত্যেকটা ঘরে এতগুলো, এত ইন্টু এত মানে হচ্ছে যে এতগুলা ঘর আছে, প্রত্যেকটা ঘরে আপনার RGB কালার থাকে, বিভিন্ন ধরনের কালার থাকে, এটা সমন্বয়ে কিন্তু ফুল ইমেজটা দেখতে পান। তো এখানে আপনার একটা ফটো ইমেজ প্রসেস করা ইজ টু মাচ ডিফিকাল্ট। এবং এখানে খুবই শার্প মাইন্ডেড কিছু প্রবলেম সলভিং কাজে লাগে। এবং এখানে যদি আপনি একটা একটা আপনি দেখতে পান, আপনি যেমন আমাকে পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পুরো স্ক্রিনটা কিন্তু একটা কোনো না কোনো পিক্সেলের মধ্যে, ঠিক আছে? এই ছোট্ট একটা পিক্সেলে যদি আপনি এখানেও কালারটা কিছু চেঞ্জ করতে চান, তাও কিন্তু আপনার একটা ইমেজ প্রসেসিং লাগবে, ঠিক আছে? সো এই কাজগুলো আসলে খুবই কমপ্লেক্স কাজ। সো দ্যাটস ওয়াই এই টাইপের প্রোডাক্ট গুলা বানানো খুবই হার্ড। সো বাংলাদেশে দেখা যাচ্ছে যে এইসব প্রোডাক্ট নিয়ে কাজ খুবই কম করে। এবং ওই যে বললাম, হাতে গোনা আমি আপনাকে 3-4টা কোম্পানির নাম বলতে হবে, এর বাইরে কেউ করে না আলটিমেটলি। এবং এটা মার্কেটও আসলে অনেক বিশাল, মানে পুরো ওয়ার্ল্ডেই আপনার মার্কেট। আপনি ধরেন একটা বিকাশের মতো একটা ই কমার্স অ্যাপ বানাইছেন, এই ই কমার্স বাংলাদেশে চললো, দারাজ বাংলাদেশে চললো অথবা সামথিং, কিন্তু এই অ্যাপের কোনো লিমিটেশন নাই। আপনি যদি মার্কেটে ছাড়েন, এটা যদি ভালো মতো আপনি প্রোডাক্ট বানাতে পারেন, ইয়ে করতে পারেন, এই মানে ওয়ার্ল্ডের 275 না 76টা কান্ট্রি আছে, সবার জন্যই আসলে বানাচ্ছেন আপনি। তো এই মার্কেটে এত হিউজ, ঠিক আছে? তো মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি যে আসলে গাইডিয়ান্স আসলে কি নিয়ে কাজ করে। আর ওদের আসলে ওয়েব প্রজেক্টও আছে, ওয়েবও আসলে এই টাইপেরই প্রজেক্ট। মানে আমরা ওয়েব বলতে কি বুঝি, যে একটা ওয়েবসাইটে ঢুকছি, কেনাকাটা করতেছি, ওই কমার্স ওয়েবসাইট অথবা ফেসবুক টেসবুক। বাট আপনার কি কখনো নাম শুনছেন, আপনার কি কখনো পিডিএফ এডিট করছেন কোনোদিন? একটা পিডিএফ এর মধ্যে ধরেন ভুল হয়েছে, পিডিএফটা তখন আপনি কি করছেন, পিডিএফ এর মধ্যে আমি আসলে এই যে কালারটা লেখা চেঞ্জ করে আমি ধরেন অন্য কিছু লিখতে চাই, অথবা কালার দেখছি তো এসটা কাটে দিতে চাই, এরকম কখনো করছেন কেউ? অথবা পিডিএফ এর মধ্যে কোনো সাইন করছেন কেউ? অথবা পিডিএফ এর মধ্যে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ বানাইছেন কেউ? এই টাইপের কাজ এক্সটেন্সিভ লেভেলে কাজ করছেন কেউ কখনো? জি ভাই, অ্যাক্রোবেটে, অ্যাডোবে হ্যাঁ হ্যাঁ। সো এই দেখেন, এইসব যেখানে মাল্টি মিলিয়ন অথবা 501 বিলিয়নের অ্যাপ মার্কেটের জিনিসপত্রগুলো, এগুলোর কম্পিটিটর আসলে গাইডেন্স বানায়। গাইডেন্সেরও নিজস্ব পিডিএফ এডিটর আছে। তো ওখানে আসলে হিউজ কাজ হয়েছে আর কি। এই যে আমি এগুলো বললাম, পিডিএফ এডিটর, পিডিএফ মার্জ, এই যে হ্যাঁ আই লাভ পিডিএফ হচ্ছে অনেক বড় কম্পিটিটর আমাদের গাইডেন্সের। তো সব মিলে আপনি দেখেন যে গাইডেন্স আসলে যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে, এই প্রোডাক্ট গুলো আসলে আপনি সচরাচর বাংলাদেশে এগুলো নিয়ে কেউ কখনো কাজ করে না, চিন্তাও করে না। আপনাকে যদি বলি যে এটা অ্যাপ বানাতে, আপনি কি করবেন? একটা এপিআই কল দিয়ে দিবেন, কোন একটা প্রোডাক্ট আইনে শো করাই দিবেন সামথিং এরকম। যেমন বিকাশে কিন্তু আপনার কোনো হার্ডওয়্যার প্রসেসিং নাই। আপনি কিছুতে ক্লিক করলেন, এপিআই কল এসে একটা রেসপন্স আসছে, আপনাকে দেখা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে আমি অ্যাপগুলোর কথা বললাম, এখানে কিন্তু ফুললি হার্ডওয়্যার এক্সটেন্সিভ কাজ হয়, এবং আপনার মোবাইলের মধ্যে প্রসেস হয়। এখানে আপনার মোবাইলে যে জিপিইউ আছে, এটা নিয়ে আসলে আপনার এক্সটেন্সিভ লেভেলে কাজ করতে হয়, ঠিক আছে? যখন আপনাদের আবার লো লেভেল অ্যান্ড্রয়েডে, তো আবার দেখা যাচ্ছে লো লেভেল অ্যান্ড্রয়েড ডিভাইসের অভাব নেই। তো দেখা যায় যে আপনার এখানে আমাদেরকে ওইটা মাথায় রেখেও আসলে সাপোর্ট দিতে হয় আর কি। হ্যাঁ, তো মোদ্দা কথা হচ্ছে যে এখানে আসলে এক্সটেন্সিভ লেভেলের হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন, ইমেজ প্রসেসিং, অডিও প্রসেসিং, এইসব টাইপের আসলে মানে হিউজ কাজ হয়, যেটা আসলে আম, আপনি যদি ভালো একটা প্রবলেম সলভার না হন, মানে আমি আসলে প্রবলেম সলভারদের আসলে আগে রাখতেছি এই কারণে। আমি কিন্তু বলি নাই যে আপনাকে কন্টেস্টই করতে হবে, আমি বলি নাই যে আপনাকে কোড প্রসেসেও একদম এক্সপার্ট হয়ে যেতে হবে, অনেক কিছু হয়ে যেতে হবে। আপনি এগুলো না করেও যদি ভার্সিটি কোর্স করেও যদি আসলে আপনি প্রবলেম সলভ হতে পারেন, আমার তো কোনো সমস্যা নেই। আমি যে বললাম কন্টেস্ট দিবেন, যেমন কাইন্ডনেসের একটা সার্কুলারে মোটামুটি 2 থেকে 3 হাজার অ্যাপ্লাই হয়, সেখান থেকে হয়তো 2 থেকে 3 জন 4 জন নিচ্ছে আর কি। তো বুঝতেছেন কি পরিমাণ, এই 2-3 হাজার কন্টেস্টেন্ট থেকে সেখানে ইন্টারভিউতে কল করতেছে ধরেন 40 থেকে 50 জন, সেখান থেকে 2 থেকে 3 জন নিচ্ছে। সো কি লেভেল এক্সটেন্সিভ প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় তাদেরকে। তো আপনি যদি এটা পাস করে আসতে পারেন, আপনাকে কেউ মানা করবে না, আপনি কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এখন আমি তো মোটামুটি ওভারভিউ দিলাম এরা আসলে কি নিয়ে কাজ করে। তো রিসেন্টলি তারা এআইএমএল নিয়ে অনেক কাজ করতেছে, যেমন আনব্লার, এখানে একটা এআই এর জন্য ভালো একটা প্রসেসিং লাগে।
তারপর এই হচ্ছে মোটামুটি অবস্থা। সো এখানে একটা আসলে টেকনোলজি নিয়ে কিছু কথা বলতে আছে। আমি যা বললাম মোটামুটি এখানে এটার ওভারভিউ লেখা আছে যে এআইএমএল দিয়ে কি কি কাজ হয়, তারপর আসলে মোবাইলে আসলে নেটিভ আপনার যে মোবাইলের পারফরমেন্স এটার উপর ডিপেন্ড করে আসলে এই এক্সটেন্সিভ প্রসেসিং গুলো করাইতে হয় আর কি। কারণ আমরা মোবাইল অ্যাপ বলতেই যেটাকে বললাম যে আমরা কোনো একটা কিছু শো করা দেবো, ই কমার্স এই সেই, কিন্তু কখনো কি কোনোদিন চিন্তা করছেন যে আমি মোবাইল দিয়ে কোনো ইমেজ প্রসেস করাবো? আমি একটা ধরেন এই যে আমার একটা ইমেজ, আমি একটা ভিডিও করতেছি, ভিডিওর পিছনে আমি এটা অ্যাড করে বাদ দিয়ে আমি একটা অডিও অ্যাড করবো, এই কথা কি কেউ কোনোদিন চিন্তা করছেন? এরকম অ্যাপ বানানোর কথা? আচ্ছা অ্যাপের কথাই বাদ দিই, কারণ ওয়েবের কথা চিন্তা করেন। ওয়েবে আমি যেটাকে পিডিএফ এর কথা বললাম, পিডিএফ আইনে এখানে এডিট টিডিট করবো পিডিএফ এর মধ্যে আর কি। আই লাভ পিডিএফ এর কথা একজন বললেন। তারপর সেজদা নামে একটা অ্যাপ আছে, মানে আছে সামথিং পিডিএফ এর জন্য। তারপর এরকম ধরেন ওয়েবের মধ্যেই আমি আসলে ইমেজ প্রসেস করাবো, ওয়েবের মধ্যে ওয়েব ভিডিও প্রসেস করানো যায় আর কি। হ্যাঁ, যে এইরকম অন্য অ্যাঙ্গেলে কেউ কখনো চিন্তা করছিলেন? সবাই তো আমরা মোটামুটি ই কমার্স অথবা এপিআই রিলেটেড এই সব কিছু চিন্তা করি। এটার বাইরেও যার একটা জগৎ আছে, কখনো কেউ চিন্তা করছিলেন কিনা? এখানে কেউ আছেন যে এইভাবে আমি এরকম লেভেলে চিন্তা করছি, এরকম কোনো কাজ করছি অথবা কাজ করার আইডিয়া কখনো আনছিলাম? এখানে কেউ কি আছেন এই 30 জনের মধ্যে? সো মোটামুটি আপনারা তো মোটামুটি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, যারা এআইএমএল বাদ দিবেন, মোটামুটি সবাই তো মোটামুটি অ্যাপ অথবা ব্যাক এন্ড অথবা ওয়েব প্রজেক্টের দিকে যাবেন, তাই না? সো এই জন্য আর কি বলা যে আপনারা কখন এই অ্যাঙ্গেলটা কখনো চিন্তা করছেন কিনা? হ্যাঁ তানভীর ভাই। না ভাই, সো কম্পিউটার বিষয় নিয়ে কাজ করছি কিন্তু এটা নিয়ে হয়নি। কম্পিউটার ভিশন তো আপনার এমএল প্রজেক্ট, আপনি তো এমএল কল দিয়ে দিলেন, কিন্তু হার্ডওয়্যারের উপরে কাজ করানো। আপনি একটা ইমেজ হার্ডওয়্যার দিয়ে প্রসেস করাচ্ছেন, মোবাইলের হার্ডওয়্যার দিয়ে, কোনো এই ইন্টারনেট নাই, কিছু নাই, অফলাইন। বুঝতে পারতেছেন? ওই যেটুকু বললাম, যেটা ভিডিওর আপনি অডিও চেঞ্জ করে ফেলতেছেন, ভিডিওর ভয়েস চেঞ্জ করে ফেলতেছেন। আমি একটা নাইস একটা কাজ করছিলাম যে আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় নয়েজ থাকে না, আবার অডিওর মধ্যে নয়েজ থাকে না। অনেক সময় ধরুন রাস্তাঘাটে ভিডিও করছেন, দেখা যাচ্ছে ওইটা অনেক সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার শব্দ, একটু যানবাহনের শব্দ, মেইন ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমি ওইটার একটা এক্সটেন্সিভ লেভেলে কাজ করছিলাম যে অডিও ডি নয়েজ আর কি। হ্যাঁ, যে ভিডিও অথবা অডিও দিয়ে দিলে আপনার ওই জিনিসটার ডি নয়েজ হয়ে আপনার চলে আসবে। সো মেইন যে ভোকাল, সেই ভোকালটা থাকবে। তো এই কাজের জন্য দেখা যাবে যে আপনাকে আসলে সাউন্ড চ্যানেল নিয়ে পড়াশোনা করতে হবে। সাউন্ড চ্যানেল বলতে একটা ভিডিওতে অনেকগুলো সাউন্ড চ্যানেল থাকে, চ্যানেল ধরে 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 আপনার ওখানে ফিল্টার আউট করতে হবে। সো মানে আমরা একটা যখন ভিডিও দেখি, এখানে কিন্তু একটা অডিও আর ভিডিও একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে প্রতি ফ্রেম বাই ফ্রেম, ঠিক আছে? সো দিস ইজ মানে অন্য লেভেলের কাজ হয় আর কি। হ্যাঁ, এইসব কাজগুলো আর কি। কিন্তু তো এই 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 লেভেলের কাজগুলোর জন্য আসলে আমাদের যখন এক্সটেন্সিভ লেভেলের নেটিভ পারফরমেন্স আনানো লাগে অ্যান্ড্রয়েড আর আইওএস এর মধ্যে, আমাদেরকে দেখা যায় যে একদম এই যে আপনারা কেউ কি আছেন এই যে ইমেজ প্রসেসিং গুলো করতেছি এগুলোকে আসলে করা হয় ওপেন জিএল এ। আপনারা দেখবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনাদের ওপেন জিএল সামথিং পড়ানো হয়, সি প্লাস প্লাস এর, অথবা কোনোদিন না কেউ অ্যাটলিস্ট টিচার আপনাদের নাম মাথায় শোনাছিল ওপেন জিএল টার্মসটা? নাম শোনাছিল কেউ? কেউ কি এখানে আছেন যে শুনছেন ওপেন জিএল টার্মসটা? কেউ শোনেন নাই ওপেন জিএল নামটা? জি ভাই শুনছি। ডেভেলপার অপশন দেখছিলাম ফোনের। আচ্ছা, অ্যাটলিস্ট কোড ব্লকস আপনি দেখবেন যে ওপেন জিএল অপশন আছে। এবং যারা গ্রাফিক্স কোর্স করেন, গ্রাফিক্স এর কোর্স থাকে কিন্তু অনেক ভার্সিটিতে, আপনি দেখবেন এই যে এটা বলা হয় আর কি। হ্যাঁ, সো ওপেন জিএল লেভেলে যে কাজ করতে হয় আমাদের, মানে আপনি জানেন কিনা আমরা কিন্তু যে আমাদের নেটিভ মোবাইলের যে নেটিভ পারফরমেন্স, এখানে কিন্তু সি আর সি প্লাস প্লাস এর কোড লেখা। আমরা কিন্তু কখনো জানিও না যে আমরা কিন্তু এটা জানি যে সি সি প্লাস প্লাস সবচেয়ে ফাস্টার, কিন্তু নেটিভ লেভেলে যে সি সি প্লাস প্লাস আছে এটা আমরা অনেকে জানি না। তো আমাদের ওই রুট লেভেলে যে আসলে অপটিমাইজেশন কাজ করতে হয় আর কি। অনেকে বলে না যে সি প্লাস প্লাস তো প্রোডাকশনে ইউজ করা হয় না, অথবা সফটওয়্যার বানানো হয় না, অথবা ওয়েব বানানো হয় না, বাট এখানে কিন্তু একটা আপনার সুযোগ আছে যে সি প্লাস প্লাস দিয়ে কোড লেখার সুযোগ আছে। হ্যাঁ, ওপেন জিএল এ, কারণ সি প্লাস অনেক ফাস্টার। এই কোড আমরা এই ল্যাঙ্গুয়েজ ইউজ না করলে এত ফাস্টার কোনো ইমেজ প্রসেস করতে পারতাম না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ওভারভিউ। আই থিঙ্ক অনেকে আজকে হয়তো নতুন একটা আঙ্গিক পাইছেন যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, যে আমরা যেভাবে সারা জীবন ডেভেলপমেন্ট চিন্তা করে আসছি, এর বাইরেও আসলে অন্য জগৎ আছে। এবং আমরা প্রতিনিয়ত আবার এগুলো ইউজ করি, কিন্তু কখনো চিন্তা করি না যে আমি এটা ডেভেলপার হবো অথবা এই লেভেলে যে এক্সটেন্সিভ কাজ করব। সবাই তো ধরেন নর্মাল অ্যাপ বানায়, সবাই তো ধরেন দেখানোর জন্য অনেক কিছুই করতে পারে, ঠিক আছে? কিন্তু এই লেভেলের হার্ডওয়্যার রিলেটেড এক্সটেন্সিভ লেভেলে যে আপনি অপটিমাইজেশন করে আনাটা, এবং ওয়ার্ল্ড ওয়াইড কমপক্ষে থাউজেন্ডস অফ ভ্যারাইটি টাইপের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, সব মোবাইলে সাপোর্ট দেওয়া,
ইট ইজ টু মাচ চ্যালেঞ্জিং, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো আমাদের কোর চ্যালেঞ্জ, ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ এখানে এটাই যে একুরেসি এন্ড পারফরমেন্স এবং প্রিসিশন। প্রিসিশন হচ্ছে যে ইমেজ প্রসেসিং নামটা যতটা ফেন্সি শোনায় ততটাই হার্ড। কেননা আপনি একটা ইমেজ প্রসেস করলেন, ধরেন আপনার ফেসকে আপনি একটা কিছু করতে চান, আমি যদি এখন প্রিসিশন অনুযায়ী ফেসটা না করে, দেখবেন ফেসটা ভটকাই যাচ্ছে অথবা ইয়ে হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তখন তো আপনি এটা পছন্দ করবেন না, আপনি এটা সোশ্যাল মিডিয়াও দিবেন না, তাই না? আপনি এক্সপেক্ট করবেন যে আপনি যেন সুন্দর একটা ইমেজ পান, তাই না? যেমন এআই ইমেজ গুলো দেখলে বোঝা যায় এআই ইমেজ করছেন, তাই না? কিন্তু আপনি যদি নিজে এডিট করতে চান, মুখের মধ্যে একটা এডিট করতে চান, আপনার নাকটা ধরেন বোঝা, আমার নাকটা বোঝা, সে চিকন করতে চান, এটা নোজ তারপর ধরেন এই যে মেয়েরা, এখন যদি কোনো মেয়ে জয়েন হয়ে থাকেন, ওরা অনেকে এটা ইউজ করতে পারেন যে বিউটি ক্যাম অথবা বিউটি প্লাস কিছু অ্যাপ আছে, যেখানে আসলে আপনার আহ, এই যে আপনার ফেস থেকে শুরু করে সবকিছু রিশেপ করা যায়, নাক থেকে, চোখ থেকে, গাল থেকে, ঠোঁট থেকে শুরু করে, হেয়ার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আসলে রিশেপ করা যায়। তো এই যে রিশেপ করবেন আপনি, ইট ইজ টু মাচ চ্যালেঞ্জিং জব। হ্যাঁ, তো এখানে অ্যাকুরেসি পারফরমেন্সও দরকার পড়ে, সেখানে আসলে প্রিসিশনও অনেক বেশি দরকার পড়ে। আপনি কত প্রিসিশনে আসলে একটা ইয়া করতেছেন আর কি, ঠিক আছে? আমরা যত না সুন্দর, আমরা অনেকে ইউজ করি জিনিসপত্রগুলো প্রতিনিয়তই, অনেক মিলিয়ন মিলিয়ন অ্যাপ, ডাউনলোডের অ্যাপ ইউজ করি, যেগুলো সবই বাইরের কান্ট্রি গুলো বানাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসলে এগুলো নিয়ে খুবই কম কাজ হয়। আমরা শুধু গতানুগতিক অনেকটা সেলস প্রোডাক্ট সামথিং নিয়ে চিন্তা করি, ঠিক আছে? এই টাইপের কিছু প্রোডাক্ট হয়, এটা আসলে বাংলাদেশে খুব কম কোম্পানি চিন্তা করছে, যেটা আমি বললাম যে হাতে গোনা 3-4টা কোম্পানি, লাইক কাইট গেমস, ইনভার্স এআই, ব্রেন ক্রাফট। আপনাকে এই 3টা কোম্পানির নাম শুনছেন? মানে কাইট গেমস, ইনভার্স এআই এবং ব্রেন ক্রাফট। আচ্ছা, সমস্যা নেই, লাস্টটা শোনা, ব্রেন ক্রাফট বেশি পপুলার শুনছে আর কি, বেশিরভাগ মানুষ শোনার কথা। কাইট গেমস আর ইনভার্স এআই মোটামুটি একটু চুপচাপ থাকে, ও একটু কম। আচ্ছা, সমস্যা নেই। বাট এইসব কোম্পানিতে মোটামুটি বাংলাদেশের টপ লেভেলে প্রবলেম সলভার ওখানে জয়েন করে। কাইট গেমসে মোটামুটি বাংলাদেশে যারা আইসিবিসি প্রবলেম সেটার, যারা একদম ঢাকা রিজনের প্রবলেম সেটার, বলা যায় যে তার 10 থেকে 20% পোলাপানি এখন কাইট গেমসে অথবা ইউনিভার্সিটিতে আছে। আর তো তারা মোটামুটি এইসব এক্সটেন্সিভ লেভেলের কাজ হয় বাংলাদেশে আর কি, যেটা ওয়ার্ল্ড ক্লাস কিছু কাজ হয় এখানে। আচ্ছা, এ অ্যাডাপশন আর ইন প্রোডাক্ট মার্কেটিং, তো এটা যদি আপনাদের জন্য না, বাট তাও আর কি বলি যে এখানে চ্যালেঞ্জিং হচ্ছে যে আমি তো বানাইলাম, বাট এটা চ্যালেঞ্জ হচ্ছে যে এটা আসলে মার্কেটে খাওয়ানো আর কি। হ্যাঁ, মানে ওয়ার্ল্ড মার্কেটে ফাইট করা ইজ টু মাচ ডিফিকাল্ট। কারণ আমি যে বললাম প্লে স্টোরে আপনি মার্কেটে ছাড়তেছেন একটা app, তার মানে হচ্ছে যে আপনি কিন্তু 275টা কান্ট্রির সাথে ফাইট করতেছেন। প্রত্যেকটা কান্ট্রিতে ওই যে যেমন আমি আপনাকে ইনশর্টের কথা বললাম, ইনশর্ট ইউজ না করে আপনি কেন এই গেমস এর অ্যাপটা ইউজ করবেন? হ্যাঁ, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তো এখানে আসলে প্রোডাক্ট সেন্ট্রিক এবং মার্কেটিং সেন্ট্রিক খুবই চ্যালেঞ্জিং কিছু টাস্ক আছে আর কি। তো এখানে খুবই সাউন্ড হইতে হয় আর কি, না হলে আসলে টাফ, খুবই চ্যালেঞ্জিং টাফ আর কি। আপনি যেমন দারাজ এখন আপনার কিন্তু কোনো ইয়া নাই, মানে কম্পিটিটর নাই বাংলাদেশে বলা যায় তেমন একটা, কাটা ভার্সেস সামথিং। কিন্তু কি হয় যে এইগুলোর জন্য কিন্তু আপনার এমন ফাইট করতে হয় না ওয়ার্ল্ড মার্কেটে, কিন্তু এই প্রোডাক্ট গুলোর জন্য মার্কেটে অনেক ফাইট করতে হয়, ঠিক আছে? তো চলেন আমরা একটু দেখি যে এদের কি কি প্রোডাক্ট আছে। হ্যাঁ, যেমন আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন, যেমন অ্যাড মিউজিক টু ভিডিও এন্ড এআই এডিটর, হ্যাঁ, এটার মেইন কাজই হচ্ছে আপনার এই যে আমি এটার নাম শুনে বোঝা যাচ্ছে কি করতেছে, মানে আরো অনেক কিছু আছে। সো এই দেখেন আপনি, এটা মোটামুটি 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। এখন আপনি চিন্তা করেন বাংলাদেশের একটা কোম্পানি, একটা অ্যাপ 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, আপনি কখনো দেখছেন কিনা? দেখতে পারেন, বিকাশ আছে, নগদ, তাদের হলো তারা বাংলাদেশি মানুষ ইউজ করে, এই জন্য আসলে এটা 50 মিলিয়ন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হতে পারে। বাট এটা সিম্পল অ্যাপ, যেটা আপনি নামও শুনে নাই, সেটা আসলে 10 মিলিয়ন অ্যাপের কিছু একটা বাংলাদেশকে হোল্ড করতেছে। যেমন এটা হচ্ছে ব্লার ফটো এডিটর, তার মানে হচ্ছে যে একটা ব্লার ফটো রিলেটেড কিছু এডিটর ইয়ার করতে পারেন আপনি। যেমন আপনি কিছু ব্লার করতেছেন, ফটো এডিট করতেছেন, তো এই টাইপের জিনিসপত্র এক্সটেন্সিভ লেভেলে কাজ হয়। যেমন এটা 5 মিলিয়ন প্লাস ডাউনলোড। তারপর হচ্ছে আপনার এই যেটাকে বললাম বিউটি এডিটর আর কি, ওই যে বিউটি প্লাস, বিউটি ক্যাম মেয়েরা ইউজ করে, সেখানে আপনি দেখেন এখানে আসলে কিছু এক্সটেন্সিভ লেভেলের কাজ হয় আর কি। হ্যাঁ, যেমন আপনার এই যে এক্সপ্লোর এআই স্টাইল আউটফিট থেকে শুরু করে, এই যে ধরেন আপনি লিপস্টিক দিবেন, ঠিক আছে? এখানে যে লিপস্টিক দিবেন, লিপস্টিকের যে কি পরিমাণ শেড আছে, আমি কাজ করে গিয়ে দেখছি, আমি কোনদিন জানতাম না। হ্যাঁ, আম, এখানে লিপস্টিকের শেডের জন্য থেকে শুরু করে আপনি যে এই যে
এখানে এআইএমএল এর জায়গাটা কোথায়? এই যে আপনাকে এই ঠোঁটটা, আমি জানি না আপনার কেউ কি, এটা কিন্তু একটা স্যাম্পল একটা ইমেজ, হ্যাঁ, সো আমার মাইন্ড করার কিছু নাই। এই যে এখানে এমন কিছু দেখাচ্ছে, যেমন আপনি এখানে ফাউন্ডেশন দিতে চান আপনার একটা ইমেজের উপরে, ধরেন একটা মেয়ে, ছেলে তো মোটামুটি এরকম দেয় না, তেমন একটা লিপস্টিক বা ফাউন্ডেশন, এটা বাদ দিলাম। বাট এখানে যে এটা আপনার লিপটাকে ডিটেক্ট করতে হবে, এটা খুবই চ্যালেঞ্জিং। এআইএমএল দিয়ে এটা ডিটেক্ট করতে হয়। তারপর আপনি এই যে ব্রু, এটাকে করতে চান, হ্যাঁ, আপনার শুধু এই ইমেজটাকে স্যাম্পল হিসেবে দেখেন, অন্য কিছু চিন্তা করার কিছু নাই। এখন আইটাকে আসলে ডিফারেন্ট টাইপের আই আছে, সেখান থেকে এখন হচ্ছে আপনি যে ইমেজটা তুলবেন এরও বিভিন্ন ভাবে আপনি তুলতে পারেন, একটু বাঁকা হয়ে তুলতে পারেন, এইভাবে তুলতে পারেন, ওইভাবে তুলতে পারেন, মানে টু মাচ চ্যালেঞ্জিং এগুলো ডিটেক্ট করে ওই টাইপের কাজটা করা। এবং এইটা কি করে এআই পাওয়ার অথবা এমএল দিয়ে করতে হয়। যারা এমএল নিয়ে ইন্টারেস্টেড, আপনার চিন্তা করতে পারেন যে আসলে আমরা এমএল দিয়ে কি করি। অনেকে আছেন যে এখানে ধরেন মেডিকেল ইমেজ ডিটেকশন, ক্যান্সার ডিটেকশন, এই সেই করেন, এটা করেন, সেটা করেন, বাট ইন্ডাস্ট্রি লেভেলে আসলে কি হয় এটা নিয়ে একটা আইডিয়া পাই গেলেন যে আসলে এই যে এইটা কাজের জন্য যে কাজগুলো করা লাগতেছে টু মাচ চ্যালেঞ্জ। যেমন এই যে এই মডেলের আপনার নাকটা ইয়ে করা লাগতেছে, হ্যাঁ, ন্যাচারাল নাকটা এডিট করা লাগতেছে আর কি। তো এই নোজটা ভালো মতো ডিটেক্ট করে ওইটাকে, ওই শেপটাকে আপনি চাপাই দিবেন, এটা একটা চ্যালেঞ্জিং একটা জব। পয়েন্টটা বুঝছেন কিনা? সো যেমন আপনি এখানে এই ইমেজটা ধরেন এরকম একটা ইয়া ছিল, ফার্স্ট একটা লুক ছিল, পরে এডিট করার পরে সেটা রিয়েলিস্টিক লুক আসছে, হ্যাঁ। ও নাইস। সো এখন কিন্তু আসলে এখানে ইসলামিক কথাবার্তা বলতেছি না, আমি একটু কাহাবে যখন যাবো তখন ইসলামিক কথাবার্তা বলবো, সমস্যা নেই। তো মানে চ্যালেঞ্জিং এর কথাবার্তা বলতেছে এখানে, এআইএমএল এর জায়গাটা আসলে এখানে কোথায় ইমপ্যাক্ট হচ্ছে। আরো কিছু অ্যাপ আছে যেমন টাইম ওয়ার্ক আছে, এটাও 5 মিলিয়ন ডাউনলোডের অ্যাপ। এদের আরো একটা অ্যাপ ছিল আপনার কালার ফটো এডিটর, সরি। তো আচ্ছা, এটা আসলে গাইডেন্স একটা অ্যাপ, এটাও 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের 30 থেকে 40 মিলিয়নের উপরে আসলে ইনস্টলের অ্যাপ আছে কয়েকটা, হ্যাঁ, এক একটা অ্যাপই মোটামুটি 10 মিলিয়ন, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড আর কি গাইডেন্স। সো এখানে আসলে এই যে আমি আপনাদেরকে মেইন পয়েন্ট যেটা বলার চেষ্টা করতেছিলাম, যে এখানে আসলে এক্সটেন্সিভ লেভেলের এআইএমএল থেকে শুরু করা, ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং থেকে শুরু করা হিউজ লেভেলের কিছু এক্সটেন্সিভ কাজ হয় আর কি, হ্যাঁ, যেটার প্রতি আসলে আপনারা অনেকেই ইন্টারেস্টেড থাকে এইসব টাইপের চ্যালেঞ্জিং জব করার জন্য। সো ইউ আর মোস্ট ওয়েলকাম এইসব কোম্পানিতে, আপনি চাইলে অ্যাড হতে পারেন, যেখানে আসলে এক্সট্রা অন্য লেভেলের একটা ফ্লেভার পাবেন। ঠিক আছে, এই হচ্ছে কি মোটামুটি কোম্পানি কি কাজ করে এটা নিয়ে আসলে কথাবার্তা আর কি। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। মানে আপনারা কি ইন্টারেস্ট পাচ্ছেন নাকি বোর হয়ে যাচ্ছেন কথাবার্তা শুনে? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে যে এইসব বলো। কোম্পানিতে জয়েন করতে হলে তো তাহলে তো লো লেভেল আর ইমেজ প্রসেসিং থেকে শুরু করে, দেন আপনি সাউন্ডের ব্যাপারে একটা কথা বলছিলেন। অনেক সময় কি হয় যে এইসব কোর্স গুলাতে আমরা আসলে তো বেশি ফোকাস দিতে পারি না, কিন্তু পরবর্তী যখন জব লাইফে যাই তখন রিগ্রেট করি যেগুলো আসলে কেন পড়িনি। আবার দেখা যায় যে কিছু কোম্পানি আছে যেখানে শুধু ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম ওসব করলে এনাফ হয়ে যায়। তো এটা একদমই ভিন্ন একটা কোম্পানি, আজকে একদম একদম টোটালি ডিফারেন্ট একটা ডেভেলপমেন্ট সাইকেলের ব্যাপারে আইডিয়া আইডিয়া পাইছি যে এই মানে এক সেক্টর নিয়ে আমাদের বাংলাদেশ কাজ করতেছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে এখন আমাদের আসলে কি করা উচিত, মানে এখন যখন আমি জানলাম মনে আসলে কি মানে আসলে ডিপ লেভেলে পড়ালেখা করা উচিত নাকি না, এটা নিয়ে আর কি একটা কোয়েশ্চেন কি। ও আচ্ছা, আপনি সন্দেহান যে আমি তো আসলে এরকম ইমেজ প্রসেসিং কোর্স ঠিক মতো করি নাই, অথবা অডিও না, প্রসেসিং কোর্স ঠিক মতো করি আমাদের নাই, অথবা সামনে সামনে করব, না সামনে না করব। হ্যাঁ, করবেন, ঠিক আছে, অনেকে ধরেন করে নাই, অথবা করেন, হ্যাঁ হ্যাঁ, জি আমার কি করা উচিত কিনা, অথবা এটা জি, নিয়ে আসলে পড়াশোনার বাইরেও আসলে সময় দেওয়া উচিত কিনা। হ্যাঁ হ্যাঁ সেটাই। আসলে এসব সময় জয়েন করার জন্য আপনার আসলে এগুলো জানা দরকারও নাই, আপনাকে কেউ কোশ্চেনও করবে না। আপনি ইমেজ প্রসেসিং পারেন নাকি না পারেন কিছুই জিজ্ঞেস করবে না। এসব কোম্পানি শুধু আপনার প্রবলেম সলভিং, যে বললাম, হায়ারিং প্রসেস, কন্টেস্ট নিবে, প্রবলেম সলভ করতে দিবে, ইন্টারভিউ নিবে, ইন্টারভিউতে আপনার প্রবলেম সলভিং, ওওপি, ডাটা অ্যাক্সেসর, অপারেটিং সিস্টেম, এইসব নিয়ে কোশ্চেন করবে, শেষ। তো এইসব কোম্পানিতে যদি আপনি জয়েন করেন মোটামুটি 3 থেকে 6 মাস শুধু আপনাকে শিখাবে, আপনাকে স্যালারি দিবে, শিখাবে, সবকিছুই দিবে, একদম ফুল টাইম, কোনো ইন্টার্নশিপও না, একদম সবকিছু দিবে, আপনাকে শিখাবে। তারপরে আপনি দেখা যাচ্ছে যে মেইন প্রোডাকশনে হাত দিতে দিতে 4-5 মাস লেগে যাবে, বুঝতে পারছেন?
তো এটা নিয়ে ভয়ের কিছু নাই যে আমি যদি এগুলো না বুঝে যাই আমার কি হবে। আপনি যদি ভালো প্রবলেম সলভার হন, আপনাকে যদি 4-5 মাস ধরে কেউ শিখায়, অনেক তো ট্রাই সেমিস্টার থাকে, সেখানে 3-4 মাস 6 মাস ধরে শিখায় যদি একটা জিনিস, তাহলে আপনি কেন পারবেন না? না, মানে আপনাকে শিখাচ্ছেও এবং টাকা পয়সাও দিচ্ছে শিখার জন্য। বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে এই আপনার এই কথার পার্সপেক্টিভে আমার একটা কোশ্চেন আসছে। কোশ্চেনটা এরকম যে, কোশ্চেন না বেসিক্যালি হচ্ছে আমি সিনারিওটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। যে মানে আমি তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখলাম, কন্টেস্ট দিলাম বা সামহাও আমি হচ্ছে চান্স পাইলাম একটা কোম্পানিতে, হ্যাঁ। এরপরে জার্নিটা আসলে কেমন, এটা স্টুডেন্ট মানে আচ্ছা আচ্ছা, ফ্রেশাররা জানে না। ঠিক আছে, বুঝতে এই জন্য ওদের মধ্যে কনফিউশনটা তৈরি হয় যে আমার কি, মানে আমি জয়েন করার পরে আমাকে যে টিমে দিয়ে দিচ্ছে, এখন সব কাজ তো আমার করতে হবে, বুঝতে এরকম পারছি। একটা মাইন্ডসেট চিন্তা ভাবনা ওদের মাথায় চলে আসে আর কি। তো এটা নিয়ে যদি একটু বলতে, মানে আফটার গেটিং দ্য জব ওর আসলে এনভায়রনমেন্টটা কেমন, বা নেক্সট 6 মান্থস ওর আসলে কেমন যায়। বুঝতে পারছি। এটা ভালো কোশ্চেন। অনেকের এটা আইডিয়া থাকে যে আমি ফ্রেশার্স মাত্র গ্রাজুয়েট হয়েছি, আমি এখন একটা কোম্পানি আমাকে নিবে কেন, অথবা নিলেই বা আসলে কি করে, অথবা একটা প্রসেস গুলো কেমনে আগায় আর কি। বাংলাদেশের টপ কোম্পানি গুলোর নাম যদি আমি বলি কিছু, স্যামসাং, এনোসিস, এই যে কাইট গেমস, ইউনিভার্স এআই, তারপর সেলিস, থেরাপ, এরা কিন্তু প্রচুর আপনার ফ্রেশ গ্রাজুয়েট আপনার হায়ার করে, কোনো এক্সপিরিয়েন্স না, কিচ্ছু না, একদম জিরো এক্সপিরিয়েন্সে হায়ার করে। তো এদের যে এত জিরো এক্সপিরিয়েন্স হায়ার করে, তারা আসলে করাটা কি? তো এইসব কোম্পানির একটা ট্রেনিং টাইম থাকে, এমন না যে অনেক কিছু লো লেভেল কোম্পানি যারা আপনাকে ইন্টার্নশিপের নামে 5-7 হাজার টাকা দিবে, এরকম না আর কি। হ্যাঁ, এসব কোম্পানি মোটামুটি, আমি যে রেঞ্জ বলি, এসব কোম্পানি আমি যে তোমাকে 6-7টা কোম্পানির নাম বললাম, এর বাইরেও কমপক্ষে আরো 8-10টা 15টা 20টা কোম্পানি আছে, এদের মিনিমাম আপনি স্টার্টিং এ শুরু হয় 50K দিয়ে। তো যে কোম্পানিগুলোর নাম বললাম, এমন কিছু কোম্পানি আছে যারা স্টার্টিং স্যালারি 50, 60, 70, 80 দিয়েও শুরু করে। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে যে একদম জিরো এক্সপিরিয়েন্স, এমন না যে আপনাকে পারেন না এই জন্য আপনাকে টাকা কম দিয়ে শুরুতে পরে বেশি দেবে, এমনও না। আপনি 5 মান্থ থেকেই আসলে 50, 60, 70K পাবেন, এবং আপনাকে ওই যে বললাম একটা ট্রেনিং পিরিয়ড থাকে প্রত্যেকটা কোম্পানিরই। আর আপনি তো এত প্রোডাকশন লেভেলে ঠাস করে যাই পরের দিনে কোড করা শুরু করতে পারবেন না, আর আপনাকে ওই কাজও দিবে না। আপনি ফুললি যদি রেডি হইতে চান একটা কোম্পানি একটা প্রোডাকশনে হাত দিতে মোটামুটি 1 বছর লেগে যায় একদম ফ্রেশ গ্রাজুয়েটে। ঠিক আছে, আর এইসব কোম্পানি মোটামুটি ভালোই বাজেট থাকে আপনার উপরে। তো এটা আসলে ম্যাটার করে না যে আপনি কি করতেছেন না করতেছেন। আপনার যে টিম লিড থাকে, সে দেখা যায় প্রথম 2-3 মাস আপনাকে, প্রথম 1 মাস দেখা যায় ফুললি আপনাকে, আপনি ধরেন C++ করে আসছেন, আপনি এত কিছু পারেন না, আপনি ধরেন এমন একটা প্রোগ্রামে কাজ করতেন, জাভাতে কাজ করতে হবে, অথবা পাইথনে কাজ করতে হবে, অথবা কটলিনে কাজ করতে হবে, এই ল্যাঙ্গুয়েজ তো আপনি শিখে আসেন না। আপনাকে কি করে ফার্স্টে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শিখাবে, প্রথম 1-1.5 মাস 1 মাসের মতো, তারপর ধরুন ওটা রিলেটেড কিছু প্রজেক্ট স্যাম্পল প্রজেক্ট আপনাকে দিয়ে করাবে। তারপর ধরেন পরে 3 নাম্বার মাসে গিয়ে হয়তো বা আপনাকে যে কোম্পানি যে প্রজেক্ট আপনাকে কাজ করাতে চায়, সেই প্রজেক্ট হয়তো বা আপনাকে স্টাডি করতে বলবে। আপনি স্টাডি করলেন, ছোট ছোট কিছু হয়তো বা বললো যে এই যে ছোট একটা বাগ আসছে, তুমি এটা ফিক্স করো, অথবা এই বাগটা কেমনে ফিক্স করা লাগে কিছু সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে বসে দেখো। এইভাবে কোলাবোরেশন করতে করতে দেখা যায় 3-4 মাস পরে আপনি একটা ভাইব পাই যাবেন যে না ঠিক আছে, এখন আমি এই জিনিসটা হাত দিতে পারবো, অথবা ইয়ে করতে পারবো। কারণ এক একটা প্রজেক্ট ধরেন বিশাল, এত বিশাল এক একটা প্রজেক্ট, যেখানে আসলে ধরেন 8-10 বছর আগের প্রজেক্ট আপনি চলতেছে, কিন্তু রানিং চলতেছে। ঠিক আছে, আমি যদি আপনাকে একটা দেখাই যে এখানে ধরেন একটা অ্যাপ, ধরেন অ্যাড মিউজিক টু ভিডিও, এই অ্যাপটা আপনার চলতেছে আপনার 2018 সাল থেকে, লাইক 8 ইয়ার্স ধরে এই প্রজেক্টটা চলতেছে। এই প্রজেক্টের মধ্যে যদি আপনি আজকালকে হাত দিলে তো আপনি বুঝবেন না, এবং এটার মধ্যে অনেক আগের কোড আছে, নতুন ইনফ্রাস্ট্রাকচারেরও কোড আছে, এবং একই কোড বেস মেনটেন করে যাচ্ছে। এই কোডে আপনি কালকে দিলে হাত দিলে করতে পারবেন না। সো ওই যে আপনাকে ছোট 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 কাজ করায়, এমনও আছে যে আপনি 2 বছর পরে আসলে ফুল কোড বেজের আইডিয়া পাবেন, এমনও হতে পারে। কারণ এত বিশাল এগুলো প্রজেক্ট। ঠিক আছে, কিন্তু আপনাকে ওই যে যেসব টাস্ক দিবে ওইটা টিম লিড জানে, আপনাকে দিয়ে ওইভাবেই ট্রেন আপ করাবে, করাইয়া প্রথম 2-3 মাস আপনাকে ওইভাবে স্যালারিও দিবে, সব কিছুই দিবে। আস্তে আস্তে আপনি মোটামুটি মোটামুটি বলা যায় যে একটা কোম্পানিতে 6 মাস পরে গিয়ে মোটামুটি আপনি একটা ভালো লেভেলে প্রোডাকশনে হাত দেওয়া শুরু করবেন। রিসেন্টলি আমি এনডিবি আইপিসি তে যখন জাজ হিসেবে ছিলাম, আমার এক জুনিয়র জাজ হিসেবে তার সাথে কথা হইলো আর কি। সে মোটামুটি সে জয়েন করছে কাইনেটিক। কাইনেটিক অনেক ভালো কোম্পানি, ইউএস বেস হেলথ কেয়ার নিয়ে কাজ করে তারা। তো ও বললো যে এতদিন ছোট ছোট কাজ করছে, রিসেন্টলি তাকে একটা ভালো লেভেলের একটা ফিচার ইমপ্লিমেন্টেশন দিয়েছে, কিন্তু সে মোটামুটি 4-5 মাসের উপরে কাজ কাজ করতেছে কিন্তু ওই কোম্পানিতে।
ঠিক আছে? সো এইসব নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো আপনি যদি প্রবলেম সলভার হন, এইগুলো আসলে কোনো প্রবলেম, এত হার্ড লেভেলের প্রবলেম না। আপনাকে যা দিবে আপনি সব খাইতে পারবেন, মানে সব করতে পারবেন আর কি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো এখন ভয় হচ্ছে যে আপনি একদম কোর প্রিন্সিপাল দিকে নজর দেন। বাংলাদেশের টপ লেভেল কোম্পানিগুলো আসলে তারা শেখার সুযোগ দেয়, সবকিছুই দেয়, কিন্তু সমস্যা হচ্ছে যে ছোট ছোট কিছু কোম্পানি আছে, তাদের সাথে কম্পেয়ার করে লাভ নাই। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া। তো এইসব কোম্পানি অনেক ফান্ড আছে, ঠিক আছে, অনেক ইয়ে আছে। আপনার যদি 50 কেও দেয়, বছরে কত হচ্ছে, মানে 6 লাখের মতো। এই 6 লাখ কোম্পানি ম্যাটার না আর কি। হ্যাঁ, এক বছরে 6 লাখ দিচ্ছে এরকম ম্যাটার না। এক একটা প্রোডাক্ট থেকে তারা অনেক ইনকাম করে। তো ওটা নিয়ে চিন্তা করেন না, সমস্যা নেই। আচ্ছা, এইগুলো অবস্থা। আর হচ্ছে বেনিফিটস এর কথা যদি বলি, কার্ড গেমস এর যদি বেনিফিটস এর কথা বলি, এখানে ভালোই বেনিফিটস আছে আপনার। মোটামুটি খাবার দাবার কথা যদি, লাঞ্চ বিকাল স্ন্যাক্স ফ্রি, অ্যান্ড আনলিমিটেড বটল নেক আপনার বিস্কুট টিস্কুট থেকে শুরু করে সব রাখা থাকে। আপনার যখন ইচ্ছা তখন খাইতে পারতেছেন। চা কফি অল টাইম ফ্রি, এনি টাইম আপনি খাইতে পারতেছেন। এটা হচ্ছে কি খাবার দাবারের কথাবার্তা। আর লাঞ্চের কথা বললাম, এটা খুবই ভালো না। হ্যাঁ, আমি যতদিন ছিলাম মোটা গেছিলাম খাইতে খাইতে। ভালো লেভেলের খাবার দাবার দেয়। হ্যাঁ, সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে আম, আচ্ছা, আরেকটা হচ্ছে যে বেনিফিট, আরো যদি বেনিফিট বলেন, মোটামুটি আপনি তো ঈদের বোনাস দেয় মোটামুটি 12 মাসে, মোটামুটি 13টা স্যালারি পাবেন মোটামুটি। ও 2 ঈদে হাফ স্যালারি করে পাবেন আর কি, বোনাস হিসেবে। তো 12 মাসে 13 স্যালারি পাবেন আপনি। সেকেন্ড বেনিফিট হচ্ছে যে খাবার দাবার কথা বললাম। থার্ড বেনিফিট হচ্ছে যে আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স বোনাস আছে। হ্যাঁ, আপনি যদি, আমি যতদিন ছিলাম এখানে আসলে হেলথ ইন্স্যুরেন্স ছিল। আপনি যদি কোনো কারণে হঠাৎ করে হসপিটালাইজ হন, ডিরেক্টলি আপনাকে ধরেন 40 না 50 হাজার টাকার মতো একটা আছে, যে আপনাকে পুরো সাপোর্ট দিবে আর কি, যতবারই ভর্তি হন ততবারই। এবং কখনো যদি বাইরে ডাক্তার টাক্তার দেখান, ওটা যদি আনি আপনার রিপোর্টটা, রিসিপ্টটা জমা দেন, মোটামুটি আপনার 90% টাকা রিফান্ড করবে, দিয়ে দিবে। তো এটা একটা ভালো জিনিস ফ্যামিলি আমার জন্য আর কি, ছিল আর কি। তো এদিক দিয়ে আছে ভালো। ফোর্থ জিনিস যদি বলি, তো আপনার মনে হতে পারে যে এত বড় কোম্পানি, এমন অনেক প্রেশার থাকে সামথিং। আসলে প্রেশার নাই আর কি। হ্যাঁ, আশেপাশে দেখবেন সবাই আপনার কোয়ালিটির মানুষ, পোলাপান মানুষ, তো খুবই চিল। কেননা ওরা এইভাবে যাচাই বাছাই করে একটা পোলাপানকে নেয়, যে ওকে আসলে বলাই বলাই কাজ করাইতে হবে, জিনিসটা এমন না। তার মাথার মধ্যে কাজ আছে, যে যখন দরকার পড়বে তখন কাজ করে নিবে আর কি। হ্যাঁ, এরকম রেসপন্সিবল পোলাপানদের কি নেয়। তো দ্যাটস ওয়াই আর কি। যখন আমি যে কার্ড গেমস বলি, কার্ড গেমস আপনার ছিল PS5 ছিল, তো এবং টেবিল টেনিস ছিল আর কি। তো সো পোলাপান যখন তখন যায় PS5 গেম খেলতেছে, এমনকি সিও গেম খেলতেছে, টিম লিড খেলতেছে, কার সাথে খেলতেছে কোনো ইয়া নাই। তারপর টেবিল টেনিস খেলতেছে, এমন টেবিল টেনিস আপনার ন্যাশনাল লেভেলে কোচও আছে শেখানোর জন্য। হ্যাঁ, এখনো আছে। মানে ন্যাশনাল টিমের প্লেয়ার আছে কোচ হিসেবে শেখার জন্য। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি শুধু সারাদিন গেম টেমই খেলা, এই জিনিসটা এমন না। ওই আর কি, মানে ওইটাই বললাম যে আপনার রেসপন্সিবিলিটির জায়গায় আপনি কাজ করতেছেন, ভালো লাগতেছে, সে খেলতেছেন। তো এইসব বড় টপ লেভেলের কোম্পানিগুলোতে আসলে তেমনটা প্রেশার নাই। যেমন ইনোসিস হচ্ছে রিমোট, তারপর স্যামসাং মোটামুটি ভালো একটা, তেমন একটা প্রেশার থাকে না। মানে কিছু কিছু লিমিটেড প্রেশার থাকে থাকে, আমি যতটুকু শুনছি আর কি, আমি তো আর থাকি নাই। তো বাংলাদেশের টপ লেভেলের কোম্পানিগুলো আসলে আপনাকে অনেক ফেসিলিটিস দিবে আর কি। ঠিক আছে? তো আমরা যেভাবে চিন্তা করি বাইরের, গুগল ফেসবুকের আমরা অনেক ভিডিও দেখি, ইউটিউবে, যে ওদের ক্যাম্পাস থাকে, ইয়া থাকে, ওইরকম না পাইলেও বাংলাদেশে এইসব টপ লেভেলের কোম্পানি যদি আপনি যেতে পারেন, মোটামুটি একটা ব্যালেন্স পাবেন আর কি। ঠিক আছে? নাগারি হচ্ছে মহাখালীতে, LDSS এর ইনভার্সের অফিস সিলেটে ছিল, এখন রিসেন্টলি এরাও মহাখালী ডিসিএস চলে আসছে। এই হচ্ছে অবস্থা আর কি। আর ট্যুর দেয়। আমি যতদিন ছিলাম, আমি যখন জয়েন করছিলাম তখন বলছিল যে বাইরে নিয়ে যায়, দেশের বাইরে নিতে নিতে মোটামুটি 2 বছর পরে মোটামুটি আমরা, যখন ওই যে জুলাই আন্দোলন হলো, সেই জুলাইতেই আমরা 1 তারিখে আমাদের সব পুরা পুরা কোম্পানি সহ আমরা থাইল্যান্ডে গেছিলাম। থাইল্যান্ডে নিয়ে গেছিল ফুল কস্টে। আমি আমার ওয়াইফ সহ গেছিলাম, নতুন নতুন বিয়ে করছিলাম তখন। তো কোম্পানি খরচে নিয়ে গেছিল আর কি। তো এটা একটা ভালো ছিল আর কি। সেই সুযোগে পাসপোর্ট টাসপোর্ট করছিলাম, একটু বাইরে ঘুরে আসতে পারছিলাম। সেই তো বেনিফিটস এর কথাবার্তা বললাম মোটামুটি। এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, তো এই হলো গাইড গেমস এর কথাবার্তা। তো এই যে মোটামুটি আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এখানে অনেক কমপ্লেক্স কিছু কাজ হয়, এবং
ওয়ার্ল্ড মার্কেটে টপ লেভেল কম্পিটিটর আছে। আমাদের কম্পিটিটর হচ্ছে 500 মিলিয়ন 1 বিলিয়ন ইনস্টলার অ্যাপ, মানে বুঝতেছেন, হিউজ কম্পিটিটর আর কি। তো এই মার্কেটে কাজ করতে গেলেও আসলে আপনার অপটিমাইজেশন, প্রিসিশন, একুরেসির মধ্যে আপনার অনেক বেশি খেয়াল রাখা লাগে। কেননা ছোট্ট একটা মিস্টেকের কারণে কেননা আপনার অহরহ মোবাইলে ক্র্যাশ আসা শুরু করতে পারে, অহরহ মোবাইলে এএনআর আসা শুরু করতে পারে। এএনআর নিয়ে কেউ জানেন কিনা? অ্যান্ড্রয়েড একটা আছে যে অ্যান্ড্রয়েড নট রেসপন্ডিং অথবা অ্যাপ নট রেসপন্ডিং একটা আসে, অনেক সময় অ্যাপ স্টাক হয়ে যায়, তারপর বের করে দেয় আপনাকে অ্যাপ থেকে। তো এগুলো কিন্তু ভাইটাল জিনিসপত্র। হ্যাঁ, আপনি হয়তো বা আপনার ইউজার ইন্টে এটা বোঝেন না, বাট আমাদের ডেভেলপার ইন্টে কিন্তু এটা খুবই ভাইটাল ইস্যু। এই হচ্ছে কি অবস্থা আর কি। এবং বেনিফিটস এর কথাগুলো বললাম, মোটামুটি নাইস এই আর কি। তো কার কোনো কোশ্চেন না থাকলে আমি পরের কাহাপ নিয়ে আসলে কথা বলা শুরু করবো আর কি। কার কোনো কোশ্চেন আছে? Nice, সবাই দেখি চলে যাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে না আর কি। প্রথমে 30 জনের মতো ছিল, 30-32 জনের মতো। আচ্ছা, তো এতক্ষণ আমি একটা ডিফারেন্ট টাইপের কথাবার্তা বলতেছিলাম আর কি, হ্যাঁ, যেটা আসলে অনেকেই এক্সপ্লোর করেন না এই টপিক গুলা নিয়ে। আর এখন হচ্ছে গিয়ে এমন একটা কোম্পানি নিয়ে কথা বলতেছি যাদের মিশন ভীষণই অন্যরকম। ঠিক আছে, আমরা এখন আমাদের সারাউন্ডিংসে কি দেখতে পাই? আচ্ছা, আমার গাইড গেমস নিয়ে বলা শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে এখনো বলতে পারেন, না আমি এখন কাহাত নিয়ে কিছু বলবো আর কি। এখানে আমি কি ধরনের চ্যালেঞ্জ পাইছিলাম আর কি। হ্যাঁ, বলেন বলেন। ভাই, প্রবলেম সলভিং নিয়ে বলছিলেন, কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়া কি প্রবলেম সলভিং এ জড়ানো যায়? মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আমি কিছুদিন 1-2 মাস ইয়ে করছি, কিন্তু মজা পাইনি। মজা পান নাই কেন? বোরিং জিনিস নাকি? না, আমার কাছে আমার স্যুট করে না এটা। স্যুট করে না বলতে আমি কি হচ্ছে- বোঝাচ্ছেন কি? মানে আপনি কি মোটামুটি সিএসসি স্টুডেন্ট? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারে এখন। আচ্ছা, এখন বলেন যে আসলে কি ভাল লাগে না কম্পিটিটিভ প্রোগ্রামিং? মানে আপনাকে ধরেন একটা প্রবলেম বললো, প্রবলেমটা আসলে আপনি অপটিমাইজে সলভ করলেন, এটা প্রবলেম সলভই করলেন আর কি। ও, আমার টাইম লিমিটের মধ্যে ওইটাই প্রবলেমটা নিয়ে আমি কাজে আছি, ওইটা ভালো লাগে। বাট হচ্ছে হলো ও কন্টেস্টের মধ্যে হচ্ছে এই টাইম লিমিটের মধ্যেই আমার হচ্ছে ইয়ে করতে হবে, ওইটার হচ্ছে হলো ইয়েটা। না, ওটাই তো চ্যালেঞ্জ। যেমন এইটার জন্য আমি যদি আপনাকে বলি যে প্রবলেম নিয়ে হচ্ছে থাকতে ভালো লাগে। আচ্ছা, আমি আইডিয়া দেওয়ার পরে আসলে রিয়েল প্রবলেম সলভিং এর আসলে মজাটা পাইছিলাম। যেমন আমি যে একটু আগে আপনাকে বললাম যে ইমেজে কাজ করতে হয়, ইমেজ কিন্তু এটা 2D গ্রিড, 2D বিট ম্যাপ। এখানে প্রতি গ্রিডে গ্রিডে একটা করে RGB কালার থাকে। এটার মধ্যে পুরোটা আমাদের ট্রাভার্স করতে হয়, ঠিক আছে? এই ট্রাভার্সের মধ্যে আসলেই কিন্তু আপনার সেই টাইম কমপ্লেক্সিটি হিসাব নিকাশ চলে আসে, যেটা আসলে আমরা ওই যে বললাম, আমরা যেই সব বাংলাদেশের সিম্পল কোম্পানিগুলো আছে তারা আসলে টাইম কমপ্লেক্সিটি অথবা হেভি লেভেলে কাজ করে না। তো আমার তখন আসলে রিয়েল প্রবলেম সলভিং করা লাগছে। হ্যাঁ, আমি একটা দেখাচ্ছি, একটা এন কিউবের লুপ চলতেছিল, তার কারণে অনেক ক্র্যাশ আসতেছিল। ওইটাকে অপটিমাইজ করে একটা এন স্কোয়ার লুপে নিয়ে আসছিলাম 2D গ্রিডে, কি এন স্কোয়ার লগ এন সামথিং। তখন আসলে ফিল করছিলাম যে না, তখন ভালো লাগতেছিল যে না, আমি যদি এটা প্রবলেম সলভিং না জানতাম তাহলে হয়তো আমি এই জিনিসটা চিন্তা করতাম না এভাবে। সো আপনি হয়তো এখনো বিগিনার লেভেলে আছেন, এই জন্য হয়তো বোর লাগতেছে, মজা লাগতেছে, কেননা কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা প্রবলেম সলভিং হচ্ছে একটা কালারলেস জিনিস। এখানে এটা তো কোনো প্রজেক্টও না, কিছুই না, একটা প্রবলেম সলভ করলেন আর কি। হ্যাঁ, তো এই কালারলেস জিনিসটা আসলে অনেকের কাছে প্রথম থেকে খুবই বোরিং লাগে। এবং প্রবলেম সলভিং যখন আসলে মজাটা পাই যাবেন প্রবলেম সলভ করতে করতে, যে তখন একটা ইয়ে থাকবে। আর একটা হচ্ছে যে যদি মজা নাও লাগে, হয়তো আপনি মাঝে মাঝে কিছু কোড ফোর্সেস করছি অনলাইনে, প্রতি সপ্তাহে আসলে কন্টেস্ট, সেখানে আসলে ওয়ার্ল্ড এর মানুষের সাথে আপনি কম্পিট করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে না, তখন একটু মজা আসতে পারে, নিজের চ্যালেঞ্জ আসতে পারে যে না, আমি এটা প্রবলেম সলভ করছি, আমি ওয়ার্ল্ডের মধ্যে 8-10 হাজার র্যাঙ্কিং এর মধ্যে আছে, আমার নিচে আরো 10 হাজার পোলাপান আছে। তো একটা ফিল আসবে যে না, আমি কিছু করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এভাবে করতে পারেন, বাট ওই যে বললাম, এটা কালারলেস জিনিস। সো কালারলেস জিনিস আসলে এটা পাওয়া কঠিন, বাট কঠিন জিনিসই আসলে আপনার ডিমান্ড বেশি। কি আর করার, বল? মানে আর একটু ট্রাই করা, এটা হচ্ছে হলো ফিল পাওয়ার জন্য আর আরো একটু ট্রাই করা না, এটা হচ্ছে করা উচিত। হ্যাঁ, এটা করা উচিত। এটা যদি আপনি ডাটা এক্সেসের অ্যালগরিদমে বস হতে পারেন, নট অনলি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনি ML রিসার্চ অথবা মেশিন লার্নিং এইসব জায়গায় অনেক ভালো করতে পারবেন। আপনি একাডেমিক ক্যারিয়ারের রিসার্চ গুলোতে অনেক ভালো করতে পারবেন। তারপর ডাটা সায়েন্সে অনেক ভালো করতে পারবেন। সো ML মডেল যখন আপনাকে অপটিমাইজ করতে দিবে, ওখানে আমরা অনেক ফেন্সি ওয়ার্ড মেশিন লার্নিং শুনি। মেশিন লার্নিং এর ব্যাক এন্ডে যে কি আছে অনেকে কেউ জানেন কিনা জানি না, এখানে স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি আছে।
ঠিক আছে, ওখানে মেশিন লার্নিং এর যেমন সিএনএন এর কিছু লেয়ার আছে, এগুলোকে অপটিমাইজ করতে হয়। এই যে এখানেও কিন্তু আপনার প্রবলেম সলভিং আসবে, মানে সিএস এ মানে কম্পিউটার সায়েন্সের যে আইডিয়া গুলো আছে এবং যে জব গুলো আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার প্রবলেম সলভিং ইজ এ কমন থিং। এটা এমন না যে কোনো একটা জিনিসের জন্য লাগবে, প্রত্যেকটা জায়গায় আপনার লাগবে। কিন্তু আপনার ব্রেনে যদি এটা না থাকে তাহলে দেখা যাবে যে আপনি করে যাচ্ছেন প্রোডাক্ট কিন্তু মার্কেটে হচ্ছে না অথবা অপটিমাইজ হচ্ছে না, আপনি যে চিন্তা করতে পারতেছেন না। ঠিক আছে, তো এটা জানাটা হচ্ছে আপনার মোটামুটি বলা যায় যে, কারণ আপনি একটা, আপনাকে বললাম যে একটা নাম্বারে গড় করতে, 3টা নাম্বার দিলাম আপনাকে গড় করতে বললাম, আপনি কি করবেন বলেন তো? আপনি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাই না? কিন্তু আমি কি আপনাকে বলছি যোগ করতে? এই যোগটা আপনি কেন করতেছেন? যোগটা করতেছেন কারণ হচ্ছে এটা একটা নেসেসারি থিং, বেসিক থিং, তাই না? এই প্রবলেম সলভিং হচ্ছে আপনার আপনার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা এমএল জিনিসপত্র, সিএস লাইনে যে জিনিসপত্রগুলো আছে, এটা হচ্ছে কি এটার মধ্যে একটা বেসিক থিং, আপনাকে এটা পারতেই হবে। এবং না পারলে সমস্যা নাই, কিন্তু পদে পদে অনেক সময় দেখা যাবে যে আপনি অনেক কিছুতেই আসলে খাপ খাওয়া নিতে কষ্ট হবে এবং অনেক কিছু অপটিমাইজ অথবা ওইভাবে চিন্তা করতে সমস্যা। তার জন্য যে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে জিনিসটা এমন না, কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে প্রবলেম সলভিং করার জন্য একটা ভালো পাথ। এই পাথে দেখা যাচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা সম্ভব। এটার বাইরেও যদি আপনি নিজে নিজে প্রবলেম সলভ করেন অথবা প্রবলেম সলভার হয়ে যান, সেটা আসলে গড গিভেন হতে পারে অথবা আপনার অন্যভাবে প্র্যাকটিস করতে পারেন। বাট আমার মতো মানুষ অথবা যারা মোটামুটি গতানুগতিক মানুষ তারা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসলে এই জিনিসটা প্র্যাকটিস করে আর কি। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন আপনি? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, কাহাবের কথা যদি বলি, কাহাব হচ্ছে নতুন এক মিশন ভীষণ নিয়ে আগাচ্ছে, হ্যাঁ, একটা ইকোসিস্টেম বানানোর চেষ্টা করতেছে। এখানে যদি আমি লিখছি যে মুসলিম ফোকাস ডিজিটাল সেফটি ইকোসিস্টেম, ইট ইজ নট লাইক দ্যাট। এটা হচ্ছে কি আপনার হিউম্যানিটিকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য একটা কাজ করে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলোর মধ্যে একজন বলছে কাহাব গার্ড ইউজ করেন আপনি। তো আমি আসলে কাহাব গার্ডেরই আসলে ডেভেলপার। মানে আপনার যে অ্যান্ড্রয়েড অ্যাপটা ইউজ করেন সেটা আমি আর আমার সিনিয়র ভাই আছেন, ওই দুজন মিলে সোলোলি ডেভেলপ ডেভেলপ করছি এবং করে যাচ্ছে আর কি। তো যে কোনো কারণে ইস্যু থাকলে আমাকে জানাতে পারেন। আচ্ছা, তো কামরাটা মোটামুটি পপুলার বাংলাদেশে অনেকের কাছে। তো এটা ছাড়াও আরো কিছু প্রোডাক্ট আছে। তো এটার মেইন আইডিওলজি হচ্ছে যে আমরা এখন সবাই এখানে মোটামুটি যারা শেষ পর্যন্ত এখনো 20 জন আছেন, 20-18 জন, 17-18 জন, মোটামুটি মোস্ট অফ দি হচ্ছে যে আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া এডিক্টেড। অ্যাটলিস্ট 80 থেকে 90%, হতে পারে 100% হয়ে যেতে পারে। এইটেক না হলেও দেখা যাচ্ছে অনেকে আছেন যে ফেসবুকে ঢুকে রিলস দেখা শুরু করছেন, এক রিলস দেখতে গিয়ে আপনার কোন দিক দিয়ে যে 1-2 ঘন্টা চলে যাচ্ছে আপনি নিজেও সময় বুঝতে পারতেছেন না। মনে করতেছেন যে 5 মিনিট পড়লাম, 10 মিনিট পড়লাম, একটু ফেসবুকটা ঘাঁটে আসি। ওই যে একবার ঢুকছেন, ঢোকার পর যে কখন আপনার 10 মিনিট পর যে ঢুকছেন কখন ওখানে 1 ঘন্টা চলে গেছে আপনি নিজেও খেয়াল করতে পারতেছেন না। জিনিসটা আসলে ওইভাবেই বানানো, ওইটাকে বলা হয় আসলে ফিড অ্যালগোরিদম। হ্যাঁ, আপনার ফেসবুকে যে ফিড গুলো দেখতে পাচ্ছেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনাকে বাংলা কন্টেন্ট দেখাচ্ছে, আপনি যেগুলো পছন্দ করেন এগুলোই দেখাচ্ছে। ফেসবুকে তো শুধুমাত্র আপনি চালান না, এ তো ইন্দোনেশিয়ার মানুষ, এরাবের মানুষ, ইউরোপের মানুষ, তারাও তাদের পোস্ট তো আপনার কাছে আসে না। তারা তো তাদের ল্যাঙ্গুয়েজে পোস্ট দেয়, তাদের ল্যাঙ্গুয়েজ তো আপনার কাছে আসে না। তাহলে আপনার যেগুলো ভালো লাগা সেগুলো আপনার কাছে আসে কি যাবে? ফেসবুকের কাছে এগুলো ফিডিং অ্যালগোরিদম আছে, এই ফিডিং অ্যালগোরিদম ডিপেন্ড করে আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ সেটাই আপনাকে দেখায়। তার উপর ডিপেন্ড করে রিলসে যদি যান, রিলসে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে এই ভিডিও গুলো বারবার দেখাচ্ছে, যাতে করে আপনি আপনাকে ধরে রাখতে পারে। আর যত আপনার সময় কিল করতে পারবে তারই সেটা বিজনেস, মানে আপনার সময় তার বিজনেস আর কি। কারণ আপনার ফেসবুকে তো টাকা দেওয়া লাগে না, কিন্তু ফেসবুক চলতে গিয়ে আপনাকে তো অনেকগুলো অ্যাড দেখা লাগে। এই অ্যাড দেখে কিন্তু ফেসবুকটা ইনকাম করে। তো আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্ট, ফেসবুক কিন্তু প্রোডাক্ট না, আপনি হচ্ছে গিয়ে এইসব সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট। হ্যাঁ, তো আপনার টাইমটা কিল করতে পারলেই কিন্তু তারা আসলে আপনার থেকে কিছু রেভিনিউ পাচ্ছে, সেটাই আসলে দিয়ে তারা চলতেছে আর কি। তো আমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট, আমাকে বেচে তারা টাকা ইনকাম করতেছে আর কি। তো অন্যভাবে যদি বলি, আমরা আসলে অনেক সময় নষ্ট করতেছি এইসবের পিছনে। এবং এখানে কিছু মনোপলিও আছে এইসব কোম্পানিগুলোতে, এইসব কোম্পানি ফেসবুক গুগলের মতো কোম্পানিগুলোতে আসলে আপনার কোনো স্বাধীনতা নাই। এবং আর যদি মুসলিম পার্সপেক্টিভে বলি অথবা আপনার ন্যায়ের কথা বলি, অনেক সময় দেখা যায় কপিরাইট ইস্যু অথবা অনেক কিছু বলে দেখা যাচ্ছে যে ফ্ল্যাগ করে ডিসমিস করে দেয় অথবা কন্টেন্ট ডাউন করে দেয়, এমনকি পেজও গায়েব করে দেয়, প্রোফাইলও গায়েব করে দেয়, তাই না? আপনার কিছু বলার থাকে না। তাহলে এই মনোপলি ভাঙার জন্য তো কারো না কারো কিছু করতে হবে। সেই মিশন ভীষণ নিয়ে মানে ওয়ার্ল্ডের কারো না কারো করতে হবে। এই মিশন নিয়ে আসলে আহ, একজন ফেসবুকের মেটার একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তারপর তুরস্কের একজন মানুষজন, সো অনেক টপ লেভেলের ওয়ার্ল্ডের মানুষজন মিলে
চিন্তা করছে যে এখানে একটা ইকোসিস্টেম বানাবে যেখানে আসলে মনুষ্যত্বের জন্য মানুষ যেভাবে আসলে প্রোডাক্ট হিসেবে ইউজ হচ্ছে সেটাকে বন্ধ করে যেন তারা হালাল ভাবে অথবা সুন্দরভাবে যেন অনেস্টলি যেন তারা করতে পারে, যেখানে আসলে তাদের এই সময়টা কিল হবে না, তারা যে কাজের জন্য আসবে সেই কাজটা যেন ফুলফিল করে যেতে পারে। হ্যাঁ, সে মিশন থেকে আসলে এই প্রোডাক্ট গুলা শুরু করা, ইকোসিস্টেম বানানো শুরু হয়েছিল আর কি। তো এদের মেইন কনসার্ন হচ্ছে প্রাইভেসি মেনটেন করা, প্রাইভেসি কনসার্ন, এবং এই জিনিসগুলো করা। এখানে টেকের কিছু কথাবার্তা আছে। টেকের কথা হচ্ছে যে এখানে এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। আপনার প্রোডাক্টে যদি যাই ডিরেক্ট, কাপ গার্ড আছে। কাপ গার্ডের কাজ হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড লেভেলে, আমি যখন কাইডে থাকতেকালীন যে অ্যান্ড্রয়েড রুট লেভেলে কাজ করছিলাম, তো এখানে আসলে সেই কাজগুলোর সুযোগ পাইছি আমি। আবার যে কাপ গার্ড আসার পরে একদম রুট লেভেলে আপনি যেমন ফেসবুকে রিলস দেখেন, আপনি মনের অজান্তে ফেসবুকে রিলস দেখা শুরু করে দেন, আপনি চাইলে কাপ গার্ডের মাধ্যমে রিলস দেখা ব্লক করতে পারেন। এটা যতটা বলাটা সহজ ততটা কঠিন এটা ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, আপনি ফেসবুকের উপরে যাইয়া রিলসটা ব্লক করে দিতে পারতেছেন, রিলস দেখতে দিচ্ছে না, এটা আর কি অন্যরকম চ্যালেঞ্জিং জব। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনি কাস্টম কিছু ব্লক বানাতে পারেন। যেমন আপনি একটা অ্যাপে ঢুকতেই চান না, আপনি ঢুকতে গেলে ব্লক করে দিবে। আপনি ধরেন আপনার সন্তানকে অথবা ছোট ভাই বোনকে দেখা যাচ্ছে যে এমন কিছু ব্লকিং দিয়ে রাখলেন, সে আপনার মোবাইল ধরলে এই অ্যাপে ঢুকতে পারবে না। হ্যাঁ, আপনার অনেকে পাসওয়ার্ড লেভেল প্রোটেক্টেড থাকতে পারে, বাট এটা হচ্ছে অন্য লেভেল প্রোটেক্টেড। হ্যাঁ, তো এইসব কাজ হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। তারপর হতে পারে যে আপনার হেবিট ট্র্যাকিং। যেমন হেবিট ট্র্যাকিং আপনি এখানে ফুল জিনিসটা আমি ডেভেলপ করছিলাম। ওখানে আপনি পুরো ড্যাশবোর্ড আছে, সবকিছু আছে, আপনি যেগুলো নিজের হেবিট ট্র্যাক করতে পারতেছেন, এবং মাস শেষে উইকলি, ডেইলি, মান্থলি আপনার রিপোর্ট দেখতে পাইতেছেন যে আপনি আসলে কোন কোন হেবিট গুলো করতে পারছেন। তাহলে দেখা গেল যে আপনার নিজের সামনে যখন রিপোর্ট দেখতে পারবেন, নিজের মধ্যে সেই গিল্টি ফিলটা আসবে যে না, আমি তো এই কাজগুলো করছিলাম, এই কাজগুলো করা হয় নাই। অথবা আমার ওখানে নামাজও আপনি ট্র্যাক করতে পারবেন। দেখবেন যে মান্থলি আমার তো এত ওয়াক্ত নামাজ, দিল্লি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ হয়, মাসে 150 ওয়াক্ত নামাজ, আপনি 150 ওয়াক্ত নামাজ কতগুলো নামাজ পড়ছেন। এমনকি আপনি কাস্টম কিছু অ্যাড করতে পারবেন। ধরেন অন্য ধর্মাবলম্বী আজকে পূজা করার কথা দরকার ছিল, অথবা অন্য কিছু দরকার ছিল, আমি এটা করি নাই, অথবা মাসে ধরেন এতবার করার কথা ছিল, আমি এটা করতে পারি নাই, এটাও আপনি ট্র্যাক করতে পারেন। সো ওখানে এমনকি আরো অনেক ক্যাটাগরি আছে। আপনি ডেইলি আপনার 2-3 লিটার পানি খাওয়ার কথা, আপনি পানি খেতে পারতেছেন, ওই জিনিসটাও ট্র্যাক করতে পারেন আর কি। মানে একদম ডিজিটাল হেবিট, এবং আপনার নিজের প্রোডাক্টিভিটির জন্য যা করা লাগে আপনি হেবিট ট্রেনিং করতে পারেন। এমনকি আরেকটা আছে যে প্রেয়ার সাইলেন্স। এমনকি আপনার যদি যখন নামাজের সময় অটোমেটিক্যালি আপনার নামাজের সময় ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, ভাইব্রেশন লেভেলে চলে যাবে, এবং যখন নামাজ শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার আবার আগের অবস্থা ফেরত আসবে। ঠিক আছে, আপনি স্পেসিফিক ওই টাইমটা বলে দিতে পারেন, যে টাইমটাতে আসলে স্পেসিফিক ওই কাজটা হয়ে যাবে আর কি। সো এইসব চ্যালেঞ্জিং কিছু কাজ আসলে কার্ডবোর্ড আমার করা লাগছে, এবং আরো কিছু আছে। এখানে রিয়েল টাইম প্যারেন্টাল কন্ট্রোল, আপনি আপনার চাইল্ড ডিভাইস, আপনার ছোট ভাই বোন অথবা চাইল্ডের ডিভাইসকে অ্যাড করে রাখতে পারবেন। আপনি আপনার ডিভাইস থেকে ওই ডিভাইসের এই সব যে আমি এতক্ষণ ব্লকিং থেকে শুরু করে বললাম, এই ফিচার গুলো আপনি আপনার রিমোটলি কন্ট্রোল করতে পারবেন। এটা আরো বেশি চ্যালেঞ্জিং জব আমার ছিল ইমপ্লিমেন্ট করার সময় আর কি। সেটা কিন্তু প্রচুর প্রবলেম সলভ করা লাগছে আমার এই ক্ষেত্রে আর কি। কারণ রিমোটলি আপনি আরেকটা ডিভাইস কন্ট্রোল করতেছেন, এটাই তো অনেক বড় একটা জিনিস আর কি। হ্যাঁ, এটা আপনার গুগল, ফেসবুক থেকে অনেক, গুগলে যখন আমরা এই অ্যাপ সাবমিট করি অনেক কিছু ক্লিয়ারিফিকেশন দেওয়া লাগছে, কেন আমরা এটা করতেছি, কি করতেছি না করতেছি, কেন অনেক সিকিউরিটি ইস্যু থাকে। গুগল সবকিছু চেক আপ করে শেষ পর্যন্ত আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, না ইউ ক্যান ডু ইট সেফলি, ইট ইজ সিকিউর এন্ড সেফ অ্যাপ। ঠিক আছে, তো আরো কিছু অ্যাপ আছে, যেমন কাপ কিট আছে, কাপ ব্রাউজার আছে। এখানে আসলে আপনার অনেকটা ইউটিউব কিটের কথা দেখতে পারেন। ইউটিউব কিট যেমন এরকম, কাপ কিট অনেকটা এরকম, কিন্তু ইউটিউব কিটের সমস্যা হচ্ছে যে ওখানে কিছু মারামারি অথবা কিছু কন্টেন্ট আছে যেগুলো আসলে বাচ্চাদের জন্য আসলে দেখানো উচিত না আর কি, এবং হালাল কিছু কন্টেন্ট না, অনেক কিছুই আসলে বাচ্চাদের দেখার কথা ছিল না আর কি ইউটিউব কিটে। সেই জিনিসটা আপনারা ইউটিউব কিটে পাবেন, এবং অনেক কিছু আরো এক্সট্রা ফিচার আছে। কারণ ব্রাউজার হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যে আমাদের যে প্রাইভেসি কনসার্ন, কুকিজ টুকিজ নিয়ে যাচ্ছে, আমাদের পার্সোনালাইজ অ্যাড দেখাচ্ছে গুগল, আমাদের ডাটা সব নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু জানিও না যে আমাদের ডাটা নিয়ে নিচ্ছে কি। আমাদের কুকি দেখুন না, আপনি গুগলে যদি এখন বাটা নিয়ে সার্চ দেন, শু লিখে সার্চ দেন, ফেসবুকে আসার পর দেখবেন যে সাথে সাথে আপনি দেখবেন বাটা এফএক্স এর অ্যাড দেখানো শুরু করে দেয়। এরকম এক্সপিরিয়েন্স কেউ করছেন কোনোদিন, যে গুগলে একটা সার্চ দিয়েছেন, ফেসবুক এসে দেখছেন যে ওইটা অ্যাড দেখানো শুরু করে দিচ্ছে? এমন কেউ কি আছেন এখানে? কেউ নাই? আচ্ছা, নাকি কোনো খেয়ালই করেন নাই? আচ্ছা, তো এই কাজটা কেমনে করতেছে গুগল একটা কোম্পানি, ফেসবুক একটা কোম্পানি, এই ডাটাটা ও পাচ্ছে কেমনে? এই যে আপনার ডাটা সেল করে দিচ্ছে আপনি নিজেও জানেন না। হ্যাঁ,
আপনি ক্রোমে গিয়ে সার্চ দিচ্ছেন, ফেসবুকে শেয়ার দেখতেছেন, টিকটকে অ্যাড দেখতেছেন, ইনস্টাগ্রামে অ্যাড দেখতেছেন, এই কাজ করতেছে এই ডাটা সেলিং এর কাজগুলো। তো তাতে কি হচ্ছে, প্রাইভেসি প্রোটেক্টেড হচ্ছে না। এই প্রোটেকশনের কাজটা আসলে কারা বাজার করতেছে, এখানে আসলে আপনার প্রাইভেসি প্রোটেক্ট করতেছে, আপনার ডাটাটা এইভাবে যাচ্ছে না, এবং আপনি কি অনেক হার্মফুল সাইট থেকে বাঁচতে পারতেছেন। আপনার অনেক হার্মফুল সাইটে ঢুকতে পারবেন না। আমি স্পেসিফিকলি যদি বলি, কোনো বেটিং সাইট, পর্ন সাইট থেকে শুরু করে অনেক সাইডে আপনি এই ব্রাউজার ইউজ করলে এই সাইটে ঢুকতেই পারবেন না, ডিফল্টলি এইভাবে অ্যাড করা আছে। এটা আসলে আমাদের সমাজের জন্য অনেক বেশি, আমাদের সমাজে সমাজে বিভিন্ন জায়গায় দেখবেন গ্রামাঞ্চলে এখন অনলাইন জুয়া একটা মানে খুব খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থায় আছে। হ্যাঁ, দেখবেন অনেক মানুষ টাকা পয়সা হারায় নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এইসব প্রোডাক্ট ইউজ করলে, কার্ড ব্রাউজার ইউজ করলে অথবা কার্ড গার্ড যদি আপনার মোবাইলে সেট করে রাখেন, তাহলে দেখা যাবে আপনি এইসব সাইটে ঢুকতেই পারবেন না। তাতে কি হচ্ছে, আপনার কিন্তু মানে দেখা যাচ্ছে আমরা বেশি বেশি মনের অজান্তে ঢুকে যাই, বিভিন্ন অ্যাড দেখে হোক আর প্রবল পড়ে হোক, কিন্তু ঢুকে গিয়ে আমরা আসলে নেশার মধ্যে আক্রান্ত হয়ে যাই। এটা একটা নেশার মতো, তাই না? কিন্তু এইটা আপনাকে প্রাইভেসি প্রোটেক্টেড করতেছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে মাহফিল আছে, হিকমা আছে। তো ওই যে বললাম যে ফেসবুক তো আসলে ঝামেলা, তো ফেসবুকের অল্টারনেটিভ চিন্তা করতে হবে, সেই কাজটা হচ্ছে মাহফিল আর কি। না, হিকমা, হিকমা হচ্ছে সেই কাজটা, হিকমার মধ্যে আসলে আপনি সেই কাজগুলো করতে পারতেছেন যেটা সোশ্যাল মিডিয়াতে করা সম্ভব আর কি। আর মাহফিল হচ্ছে কি আপনার ইউটিউবের একটা অল্টারনেটিভ। হ্যাঁ, আপনি ইউটিউবে যেরকম সেরকমই আপনি একটা অল্টারনেটিভ, একটা প্ল্যাটফর্ম, সেখানে আসলে আপনি ভিডিও আপলোড করতে পারেন। ইউটিউবে যে কাজগুলো করা যায় আর কি, সবই হচ্ছে কি হালাল ওয়েতে আর কি। হ্যাঁ, তো এই তো মোটামুটি ইম্প্যাক্টের কথা যদি বলি, একটা সেফার একটা আমাদের নেক্সট জেনারেশন যে কি হবে, তারা যে আসলে কি মুশের মধ্যে পড়তে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। আমরা এখন কোনো কিছু চিন্তা করতে পারি না ওইভাবে। আমরা এখন আহ, আমাদের আগের বাবা মা তো ধরেন, আগের সমাজ তো ধরেন এইসব টেকনোলজির বাইরে গিয়ে আসলে থাকতে পারছে, অথবা এইসব ছাড়াও চলতে পারছে, বাট আমরা এখন দেখেন এইসব টেকনোলজি ছাড়া চলতেও পারি না, আর ওরাই আমাদের দিয়ে আসলে বিজনেস করতেছে। এবং আমরা অনেক কিছু ধরেন অসুস্থ কন্টেন্ট, কিছু কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে আপনার টিকটক থেকে শুরু করা, ইয়া থেকে শুরু করা, যেগুলো আসলে সামনের জেনারেশন যে কি অবস্থা যাচ্ছে আমরা কিন্তু চিন্তা করতে পারতেছি না। তো আমাদেরকে আসলে এখনই উদ্যোগ নিতে হবে এগুলো বন্ধ করার জন্য। তার জন্যই আসলে কাহাপ কিছু প্রচেষ্টা চালা যাচ্ছে। তো এটা আসলে অনেক বড় বড় লেভেলে মানুষের করার কথা ছিল, কিন্তু টপ লেভেলের কোম্পানিগুলো কি করে, তারাই আসলে আমাদেরকে প্রোডাক্ট হিসেবে বেচতেছে, যেখানে আসলে আমাদের জেনারেশন বাঁচানোর কথা ছিল আর কি। ঠিক আছে, তো এই কাজগুলো আসলে তারা কিছু উদ্যোগ নিয়েছে যাতে আসলে করতে পারা যায় আর কি। সো এখানে টেকনিক্যালি যদি কথাবার্তা বলি, টেকনিক্যালি আসলে আপনার অনেক চ্যালেঞ্জিং কিছু টাস্ক আছে। এই যেমন আমি কার্ডবোর্ডে কাজ করছি, তো এই জন্য এখানে বলতে পারি যে যে আপনাদের পয়েন্ট গুলো বললাম, এখানে ডিভাইস লেভেল থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জিং কিছু জব আছে, যেগুলো আসলে আপনাকে এইসব চ্যালেঞ্জিং টাস্ক গুলো আমাকে করা লাগছে আর কি। হ্যাঁ, এবং কিছু এই যে বললাম না, রিয়েল টাইম অ্যাপ ব্লক করে ফেলতেছি, সলভ ব্লক করে ফেলতেছি, রিয়েল টাইম কিছু কাজ করতে হইতেছি, রিয়েল টাইম আপনার প্যারেন্ট একটা চাইল্ডের ফোন কন্ট্রোল করতেছে, দেখতে পাইতেছে তার কোন অ্যাপ চালাচ্ছে, কত আজকে সারাদিনে কোন কোন অ্যাপ কতক্ষণ চালাইছে। এই জিনিসগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আর কি। তো এখানে কিছু চ্যালেঞ্জিং জব আছে আর কি। তো এই হচ্ছে মোটামুটি। আর আপে মোটামুটি আপনার যদি বেনিফিটস এর কথা বলি, ওই লাঞ্চ প্রোভাইড করে, আপনার স্ন্যাক্স আছে, জিনিস আছে, আর একটা ইসলামিক যারা আছে মোটামুটি একটা ভাইব আছে। তো একটা যারা ভালো ইসলামিক প্র্যাকটিস করতে চান তার জন্য আসলে একটা ভালো একটা কমিউনিটি পাবেন ওখানে। এবং এই তো, আর এটা হচ্ছে আপনার ইনকাম বলা যায় পুরোটাই হালাল কি, যারা ইসলামিক মাইন্ডেড। সো কেননা হালাল কাজের জন্য আপনি একদম কাজ করতেছেন, তো এখানে আসলে ডাউট নাই তেমন একটা কোনো। সো এর একটা বেনিফিট। আর কি বেনিফিট, এবং অনেকে আছে যে এটা বাইরে থেকে রেমিটেন্স হিসেবে আপনার স্যালারিটা পান। তো রেমিটেন্স হিসেবে পাওয়ার কারণে মানে আপনার ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না। ঠিক আছে, আপনি যেটা পান সেটাই আপনার কাছে পুরোটা থাকে। তো সরকারের কোনো ট্যাক্স দেওয়া লাগে না, রেমিটেন্স হিসেবে পান। তো অনেক সময় আপনার 2.5% দেখা যায় আপনার ইন্টেন্সিভও দেয় সরকার আপনাকে, উল্টা ট্যাক্স তো দেওয়া লাগে না, ওটা আপনাকে ইন্টেন্সিভও দেয় গভর্নমেন্ট। আরেকটা হচ্ছে যে আপনার এই তো আশেপাশে অনেক টপ লেভেলের মানুষজন পাবেন, অনেক ইয়া করার মানুষজন পাবেন, অনেক হাই থিঙ্কিং মানুষজন পাবেন এখানে যদি কেউ যদি জয়েন করেন। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে আহ, অনেক সিনিয়র লেভেলে সব হায়ারিং হয়, মোটামুটি 5 বছরের এক্সপিরিয়েন্সের নিচে তেমন হায়ারিং হয় না বললেই চলে। যেগুলো হয় খুবই রেয়ার কেস, তার মধ্যে আমি একজন রেয়ার কেস ছিলাম আর কি। মোটামুটি 2-2.5 বছর এক্সপিরিয়েন্স দিয়ে ওখানে ঢুকছিলাম আর কি। সো ওইটা ক্রাইটেরিয়া ওইরকম। আমার ওই প্রবলেম সলভিংটা ওখানে কাজে দিয়েছিল। ওখানে সিটিও আছেন, ওমর ভাই আছেন, ওনার ওখানে একটা ইন্টারভিউ, ওখানে একটা ইয়া ছিল আর কি, যে অ্যাপ্লাইয়ের ওখানে যে আইসিবিসি ওয়াল ফাইনাল অথবা আইসিবিসি যে টপ লেভেলে কেউ যদি হয়ে থাকেন, উনি আসলে কাউকে চিনে না আর কি। উনি কার মধ্যে কি আছে কোনো রেফার কিছু দেখতে চান না, উনি দেখতে চান যে কার মধ্যে কি আছে আর কি। হ্যাঁ,
অথবা কেউ যদি অনেক মাল্টি মিলিয়ন কিছু ইউজার বেস কোনো কাজ করে থাকেন, এক্সেপশনাল কিছু কাজ করেন, তাদেরকে আসলে উনি হায়ার করেন। তো উনি ওয়ার্ল্ডের টপ কিছু পোলাপানদের এখানে আনছেন। অনেকে গুগলে জব করতেন, ওখান থেকে এখানে আসছেন। উনি নিজেও মেটার একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিল। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মানে হচ্ছে যে আপনার মোটামুটি 20 বছর উপরে এক্সপিরিয়েন্স, এসব ওখানকার জব ছেড়ে এখানে আসছেন। তো বাংলাদেশের অনেক টপ লেভেল কিছু সেলিব্রিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে আছেন, যেমন আহমেদ শামীম ভাই আছেন, পিএসপি উনি বস। তারপর হাসান আব্দুল্লাহ ভাইয়ের নাম শুনবেন, উনি মুসলিম ডে আছে, এখানে মুসলিমদের কথা বলেন না, মুসলিম ডেও কিন্তু অনেকে ইউজ করে থাকেন, এটা হচ্ছে কিন্তু কাহাপের প্রোডাক্ট হয়ে গেছে। তো এরকম টপ লেভেলের মানুষজন এখানে কাজ টাজ করেন আর কি। হ্যাঁ, তো সবাই আসলে দিনের জন্য কাজ করতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেভাবে প্রোডাক্ট হিসেবে সেল হচ্ছি সবার কাছে, এটাকে যেন বন্ধ করা যায়, আমাদের নেক্সট জেনারেশনকে যেন একটা সুস্থ একটা ওয়ার্ল্ড দেওয়া যায়। এটা খুবই চ্যালেঞ্জিং জব, প্রতি পদে পদে আপনাকে চ্যালেঞ্জ পাইতে হবে, এবং আপনার বিপক্ষে অনেক মানুষ থাকবে। কেননা এই আমরা যে কাজ করতেছি, কেন অনেক মানুষের কাজের বিপক্ষে যাচ্ছে এটা, তাই না? অনেকে হালাল আপনি যখন সত্যের পথে থাকবেন, হালাল কাজে থাকবেন, তখন দেখবেন অনেক বাধা বিপত্তি আসবে, এটা স্বাভাবিক। তো এখানে অনেক বাধা বিপত্তি আসে যায়, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে হিউম্যানিটির জন্য আসলে কাজ করে যাচ্ছে আর কি। সো ওই টাইপের কথা বাদ দিয়ে যদি টেকনিক্যাল কথা বলি, এখানে টেকনিক্যাল অনেক হার্ড লেভেল কোর লেভেলে কাজ হয়। আরেকটা হচ্ছে যে এখানে এটা অনেকটা ফান্ডিং বেস কোম্পানি, তো সো এখানে আসলে দেখা যায় একটা প্রজেক্টে অনেক ডেভেলপার থাকে না, একটা প্রজেক্ট দেখা যায় একজনই সোলোলি ডেভেলপ করে। সো সোলোলি ডেভেলপ করার কারণে আপনি কিন্তু অনেক জিনিস শেখার একটা স্কোপ থাকে আর কি। হ্যাঁ, কারণ আপনি একটা অ্যাপ বানাচ্ছেন, এটার ব্যাক এন্ড অ্যাপ থেকে শুরু করে সবকিছু আপনাকে কন্ট্রোল করা লাগতেছে। তার মানে হচ্ছে কি আপনি কিন্তু সোলোলি, এবং আপনার প্রোডাক্ট মিলিয়ন মানুষ ইউজ করতেছে। তো তার মানে বুঝতেছেন আপনি নিজে একটা ইয়া আর কি আছে। আর একটা বেনিফিট আছে যে এটা একটা রিমোট আছে, হাইব্রিড আর কি। সপ্তাহে 2 দিন অথবা 3 দিন অফিস যাওয়া লাগে, আর বাকি সময় বাসায় বসে কাজ করার সুযোগ আছে আর কি। তো অনেকটা ফ্লেক্সিবল আর কি। তো এত কড়াকড়ি নাই, সব মিলে হচ্ছে উম, এই আর কি। তো মানুষের জন্য কাজ করে যাচ্ছে ওরা এখন। হ্যাঁ, এই হচ্ছে কথাবার্তা। তার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আপনি মানে কাইট থেকে যখন কাফে আসছেন, তো তখন তো মানে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা চেঞ্জ, পুরো কোডিং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুই চেঞ্জ। তো আপনাকে মানে যখন কাফ গার্ডে জয়েন করছেন ডে ওয়ানে, মানে কি আবারও কি নতুন করে মানে কোনো কিছু করতে হয়েছে, বা মানে যেহেতু আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স ছিল সেটাকে কাজে লাগাইছে, নাকি একদম টোটালি নিউ থেকে বেস থেকে শুরু হয়েছে কোনো কিছু? না, আমাকে আসলে আমি তো রাইটে অ্যান্ড্রয়েডে কাজ করছি। তো অ্যান্ড্রয়েড অ্যাপে কাজ করছিলাম। সো কাপ গার্ডের অ্যান্ড্রয়েড অ্যাপ আমি ঢুকতে পারছিলাম আর কি। হ্যাঁ, বাট একটা অ্যাপ তো অনেক ভাবেই বানানো যায়। অনেক ইকোসিস্টেম আছে অ্যান্ড্রয়েডের জন্য, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। তারপর অ্যান্ড্রয়েডের স্টুডিওর মধ্যে কিছু আগের সিস্টেম থেকে এখন নতুন সিস্টেম কিছু চলে আসছে, যেমন কটলিন মাল্টি প্ল্যাটফর্ম চলে আসছে, কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম চলে আসছে। তারপর আইওএস আলাদা ইকোসিস্টেম। তারপর হচ্ছে গিয়ে ক্রসে কিছু আছে, যেমন ফ্লাটার একটা আলাদা ইকোসিস্টেম, তারপর রিয়েক্ট নেটিভ আলাদা ইকোসিস্টেম। তারপর এরকম অ্যাপেরই কিছু আলাদা আলাদা ইকোসিস্টেম আছে, মানে ওয়েবের ব্যাকএন্ডে যেমন আপনার অনেক ব্যাকএন্ড আছে, অনেক যে কোনো ব্যাকএন্ড অনেক কিছু ব্যাকএন্ড দিয়ে বানানো যায়। কিন্তু অ্যাপও দেখা যাচ্ছে যে আপনার অনেক ধরনের ইকোসিস্টেম দিয়ে বানানো যায়, এবং অনেক ধরনের ইকোসিস্টেমে এক একটা লিমিটেশন আছে। তো কাপ গার্ডে আসার পর আমাকে আসলে অ্যান্ড্রয়েডই বানানো লাগছে, কিন্তু নতুন ইকোসিস্টেমে পড়া লাগছে। যেমন আগে যেমন আমি নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপার ছিলাম, এখানে আসার পর আমাকে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম অথবা কটলিন মাল্টি প্ল্যাটফর্মে কাজ করা লাগছে আর কি। তো এখানে আসলে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি ছিল, বাট এটা এত সমস্যা করে নাই আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি আহ, আরেকটা হচ্ছে যে আমি যখন কাইট গেমসে নোটিশ পিরিয়ডে ছিলাম, মোটামুটি যখন জব ছেড়ে দেবো, দেখা যাচ্ছে আমি এখানে মোটামুটি 1-1.5 মাস মতো পার্ট টাইমলি ছিলাম আর কি। জয়েন করার আগে রিমোটলি কাজ করতাম আর কি। তো দেখা যাচ্ছে যে ওই জয়েন করার আগে মোটামুটি ফুল 1-1.5 মাসে ফুল আইডিয়া নেওয়া হয়ে গেছিল আর কি। হ্যাঁ, আর মোটামুটি সিনিয়ররা ওখানে খুবই নাইস। ওই যে বললাম না, আমার থেকে যে সিনিয়র সে মোটামুটি 8-10 বছরের সিনিয়র। তো এমন না যে 8-10 বছর সিনিয়র অনেক মানুষ অনেক সিনিয়র হয়ে যায়, অনেকে কোড করা বন্ধ করে দেয়। বাট আমি মনে হচ্ছে যাওয়ার পর আমার পুরো এই ভীষণ চেঞ্জ হয়ে গেছে। তারা এই সময় আসে, এমনকি ওমর ভাইয়ের মতো মানুষ যারা 20-25 বছরের এক্সপিরিয়েন্স, তারা আসলে আমাদের থেকেও বেশি কোড টোড করে এখন পর্যন্ত। মানে অন্য লেভেলের এখানে মানুষজন দেখছি যে তারা আসলে অনেক হার্ড ওয়ার্কিং করে, যেটা আসলে আমরা তেমনটা করি না। ঠিক আছে, তো এইভাবে আর কি ভাইদের মোটিভেশন নিয়ে মোটামুটি গাইডলাইন নিয়ে খুব কম দিনে আসলে গ্র্যাব করা গেছিল আর কি। তো এত সমস্যা হয় নাই। আরেকটা হচ্ছে যে আমার এখানে রুট লেভেলে কাজ করে আগে কাইটে এক্সপিরিয়েন্স থাকার কারণে সহজে এগুলো গ্র্যাব করা সহজ হয়েছে আর কি।
তো এই জন্য আসলে তেমন একটা ইয়েতে পড়তে পড়া হয় না আর কি। এই তো। ওকে ভাইয়া, বুঝছি। আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আসলে কার্ভ কার্ড তাহলে মানে ইনকামটা কিভাবে করতেছে? মানে আমি যখন লাস্ট ইউজ করছিলাম, এখন তো আরো অনেক ডেভেলপ হয়েছে কার্ভ কার্ডটা। আগে যখন ফার্স্ট ইউজ করছিলাম তখন একটু ফ্রি ছিল, অনেক কিছু ফিচার ফ্রি ছিল। আস্তে আস্তে দেখা গেছে ওই ফিচার গুলো যেগুলো আগে ফ্রি ছিল সেগুলো আস্তে আস্তে মানে টোকেন নিতে হয় বা মানে সিস্টেম হয়ে গেছে আস্তে আস্তে। তো হচ্ছে এখন আসলে মানে কার্ভ কার্ড আসলে কিভাবে বা পুরো ইকোসিস্টেমটা আসলে কিভাবে ইনকামটা করতেছে আসলে ওরা? আচ্ছা, ছোট করে যদি বলি, কাহা কোম্পানির আসলে ইনকাম তেমনটা নাই। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। তারা আসলে পুরো ফান্ডিং বেস, বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডের টপ লেভেলের এরাব কোম্পানি গুলো থেকে অথবা এরাব কান্ট্রি গুলো থেকে কিছু ফান্ড পায়, বাংলাদেশ থেকে কিছু ছোটখাটো ফান্ড পায়। তাদের মেইন লক্ষ্য হচ্ছে আসলে মানুষদেরকে আসলে ফ্রি দেওয়া, এবং ফ্রিতেই আসলে হিউম্যানিটি যেন পায়। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে সবসময় তার ফান্ডিং লেভেল সেম থাকে না, অথবা এরাবে রিসেন্টলি যুদ্ধ টুদ্ধ হচ্ছে, অনেক ফান্ড বন্ধ হয়ে গেছে। তো আসলে সাস্টেন করা তো লাগবে, তাই না? তো নিজেদেরকে আসলে কিছু সেলফ সাফিসিয়েন্ট কিছু দরকার, নিজেরও কিছু ইনকাম করা দরকার। তো সেই জন্য কাব কিছু নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছে। একটা রেভিনিউ মডেল হচ্ছে কাব অ্যাডস। কথা হচ্ছে যে আহ, আপনি যতই ফেসবুক চালানো বন্ধ করতে বলি না কেন আপনাকে, যারা ই কমার্স সাইট আছে অথবা যারা ফেসবুকে বিজনেস করে, ধরেন কাপড় বেচে অথবা ইয়া বেচে, খাবার বেচে, অনেকে আছে না, তারা কিন্তু ঠিকই গুগল অথবা ফেসবুকে টাকা দিবে অ্যাডস চালানোর জন্য, তাই না? আপনি যে অ্যাডস গুলো দেখেন তারা তো কেউ না কেউ টাকা দিছে। তাইলে দেখেন আপনার টাকাটা, আপনি বাঙালি অথবা বাংলাদেশি অথবা আপনি যে ধর্মাবলম্বী হোক, আমি যদি মুসলিম পার্সপেক্টিভ বলি, মুসলিমের টাকাটা সেই আপনার ইহুদি অথবা এমন কারোর কাছে যাচ্ছে, আমি ধর্ম বলতেছি না, এমন কিছু মানুষজনের কাছে যাচ্ছে, ওই টাকা ইউজ করে তারা আবার মুসলিমদের উপরই অ্যাটাক করতেছে অথবা মুসলিমদের উপরই আসলে বর্বর নির্যাতন চালাচ্ছে। তো ওই টাকাটাই যদি আসলে আমাদের ইকোসিস্টেম বানাতে পারতাম, আমরা যেমন বিকাশ আমরা বানাইছি, আমরা কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু টপ কিছু কোম্পানি যেমন পেপ্যাল আছে, তারপর স্ট্রাইপ আছে, অনেক বড় বড় কিছু মোবাইল ফাইন্যান্সিয়াল সাইট আছে, কিন্তু সেটা ইউজ না করে আমরা কিন্তু নিজেরাই বিকাশ ইউজ করতেছি, নিজেদের বানানো জিনিসপত্রই কিন্তু আমরা ইউজ করতেছি। তাহলে টাকা কিন্তু আমাদের মধ্যেই আছে। এই টাকা বাইরে গেলে কিন্তু রেমিডিস হিসেবে চলে যেত, কিন্তু বৈদেশিক মুদ্রা হিসেবে চলে যেত। টাকাটা কিন্তু আর বাংলাদেশে থাকার কারণে আমাদের টাকা আমাদের মধ্যে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, তো তাহলে লাভবান কারা হচ্ছে? আমরাই হচ্ছি। বাইরের কোনো পেপল যদি বাংলাদেশে আসতো, তাহলে যেহেতু আমাদের এই লাভের টাকাটা কিন্তু সব ওই ইউএস কোম্পানি নিয়ে চলে যেত, এই এখান থেকে যা লাভ হতো। সেম টু সেম এখন আপনি যদি চিন্তা করেন যে আমরা যে কাপ অ্যাডস বানাই, আমাদের যে ইকোসিস্টেম আছে, এবং বাংলাদেশে যে অন্য কোম্পানি অ্যাডস চালায়, যেমন আপনি একটা পত্রিকা ধরুন, প্রথম আলোতেই ঢোকেন অথবা যদি অনেক ঢাকা পোস্টে ঢোকেন, বিভিন্ন দেখবেন যে ছোট ছোট কিছু অ্যাড, পত্রিকা দেখবেন নিচে নিচে কিছু অ্যাডস আসে। এই অ্যাডস এর টাকাটা তারা কাকে দেয়? গুগল ফেসবুককে দেয়। তাহলে দেখা যাচ্ছে এই টাকাগুলো যেটুকু বললাম, কনসিকুয়েন্সটা কি? এই টাকা ইউজ করে আমাদের উপরে ব্যাকফায়ার হচ্ছে। সেই টাকাটা যদি আমাদের মুসলিম কমিউনিটি অথবা মুসলিম ইকোসিস্টেমের মধ্যে যদি ঘোরাঘুরি করতো, আমি একটা মুসলিম পার্সপেক্টিভ বলতেছি, ঠিক আছে, এখানে মাইন্ড করার কিছু নাই, এদের মধ্যে যদি ঘোরাঘুরি করতো, তাহলে দেখা যেত কি এই টাকাটা আসলে সমস্যা নাই, বলেন আপনি। উম, আচ্ছা, সরি। আচ্ছা, এই টাকাটা কিন্তু আসলে ওইসব এমন কিছু মানুষের কাছে যাইতো না যারা আসলে মানুষের উপর অত্যাচার করে অথবা নির্যাতন করে আসলে। হ্যাঁ, তো আমাদের টাকা আমাদের কাছেই থাকতো, কমিউনিটির কাছে থাকতো, মানুষের টাকা মানুষের কাছে থাকতো, অথবা অনেস্ট মানুষের কাছে টাকাটা থাকতো, অথবা বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকতো। ঠিক আছে, তাতে কি হইতো? এইটা আমরা আসলে লাভবান হইতাম। তো তার চিন্তা করে আমরা কিছু কার্ভ অ্যাডস ইন্ট্রোডিউস করছি আর কি। তো এই অ্যাডস এর মাধ্যমে আপনি হালাল কিছু অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি হালাল অ্যাডস বলতে কি হয়, যেমন আপনি বাংলাদেশের যে কোম্পানি করছে, খাবারের কোম্পানি গুলো আছে, যেমন মেঘনা কোম্পানি আছে, বসুন্ধরা কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কোম্পানি যারা টিস্যু থেকে শুরু করে চাল আটা ময়দার বিভিন্ন কিছু অ্যাড দেয়, তারপর শিশু খাদ্যের অ্যাড দেয়। সেগুলো তো আসলে কোনো হালাল হারামের কিছু নাই আর কি। হ্যাঁ? তো দেখা যায় এগুলো আপনি ফেসবুকে না দিয়ে আপনি আমাদের এই কাপ অ্যাডস এর টাকাটা দিচ্ছেন, কাপ অ্যাডস এর মাধ্যমে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাডস গুলো দেখাচ্ছেন আর কি। তো নিজের টাকা নিজের কাছে থাকলো, এবং বাংলাদেশি টাকা আপনি পে করলেন, তাতে করে কি হইলো? আপনি ওই ডলারটা আপনি ওই দেশে চলে যাচ্ছে না, নিজের দেশের টাকা নিজের দেশে থাকলো, তাই না? এই লাভগুলো হচ্ছে কি, তো এই কাপ অ্যাডস এর মাধ্যমে একটা রেভিনিউ হয়। তারপর হচ্ছে কাপ গার্ডে আমি যখন জয়েন করেছিলাম তখন আসলে রেভিনিউ মডেল তেমন একটা নাই বললেই ছিল। তো আমি হওয়ার পরে অনেকগুলো ইন্ট্রোডিউস করছি। তার মধ্যে হচ্ছে কি মান্থলি, ইয়ারলি কিছু প্যাকেজ আনা আনা হয়েছে। মান্থলি যেমন একটা 130 টাকার একটা প্যাকেজ আছে,
আমি আসার সময় আপনি যে বললেন যে ফ্রি কিছু ছিল, এখনো ফ্রি আছে, যেগুলো ফ্রি কমিট করা হয়েছিল সারা জীবন এগুলো ফ্রি থাকবে। যেমন তারপরে কিছু ডিএনএস ব্লকিং আছে, যেগুলো আপনি যদি মোবাইল ডিএনএস সেট করে রাখেন, আপনি কিছু ওই যে হারাম সাইট গুলোতে কখনো ঢুকতে পারবেন না। হারাম বলতে কিন্তু বেটিং সাইট থেকে শুরু করে, পর্ন সাইট থেকে শুরু করে, যে হারাম সাইট গুলা আছে যেগুলো আসলে আপনার জন্য খারাপ, এটা কোনো ধর্ম ওয়াইজ অথবা রিলিজন ওয়াইজ না আর কি, সেটা আসলে সবসময় ফ্রি। কিন্তু এই যে হার্ডওয়্যার লেভেলে যে ব্লকিং গুলো আছে, মানে রিচ ব্লকিং, এগুলো কিন্তু এক্সটেন্সিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল দরকার পড়ছে, তারপর অনেক বড় প্রবলেম সলভিং দরকার পড়ছে, যেগুলো আসলে সহজেই কেউ বানানো, কপি করাটা কিন্তু কঠিন। হ্যাঁ, তো এই ইন্টেলেকচুয়াল এত হেভি কাজগুলোর জন্য দেখা যাচ্ছে মান্থলি একটা ফি নির্ধারণ করা হয়েছে যে 130 টাকা, আর যদি কেউ বছরে কিনতে চায় 1290 টাকা সামনে একটা ফি আছে। এখন তাও হচ্ছে এত ভালো কিছু চিন্তা করছে। এমন যদি হয় যারা স্টুডেন্ট আছেন, অথবা ধরেন আমার এখন মাসে 130 টাকা দেওয়ারও সামর্থ্য নাই, ওখানে একটা বারাকা পাস নামে একটা সিস্টেম আছে, যে আপনি বলেন যে আমার টাকা দেওয়ার সময় সামর্থ্য নেই, আপনাকে 1 বছরের জন্য ফ্রি দিয়ে দিবে। ঠিক আছে, তো এমন না যে টাকা দিয়ে ইউজ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে অনেকটা হচ্ছে আহ অনেকে দেখা যায় যে এই ভালো উদ্যোগটাকে সাপোর্ট করার জন্য মান্থলি সাবস্ক্রিপশন কিনছে। বাংলাদেশে আসলে সাবস্ক্রিপশন জিনিসটা খুবই নতুন। হ্যাঁ, আপনি মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে যাবেন, যেমন আপনি ইন্টারনেটের বিল দেন মান্থলি, এটা কিন্তু একটা সাবস্ক্রিপশন দিয়ে যাচ্ছেন। আপনাকে প্রতি মাসেই আপনার ইন্টারনেট চালু আছে, প্রোভাইড করতেছে, সার্ভিস দিচ্ছে, এবং মান্থলি আপনি একটা টাকা দিয়ে যাচ্ছেন, 600 700 800 1000 টাকা দিয়ে যাচ্ছেন। বাঙালি তো ভাই মানে ফ্রি জিনিস চালাতে পারলেই হ্যাপি। কিন্তু ওয়ার্ল্ডে আমি যে ধরুন কাইটে যে অ্যাপগুলো ইউজ করছি, যেমন ইনশর্ট থেকে শুরু করে, আপনি যে এআই এর কথা বলি, এআই তো আর বাংলাদেশি বানায় নাই। এআই দেখবেন আপনার ফুললি সাবস্ক্রিপশন বেস, আপনি কিন্তু প্রতি মাসে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ $20 দিতে হয় কমপক্ষে। চ্যাট জিপিটি প্লাসে হয়তো $5 দিতে হয়। এখন এসে বাঙালি হয়তো সাবস্ক্রিপশন চিন্তা করবে, জিনিসটা চিন্তা করবে। ঠিক আছে, এরকম কাব একটা কিছু সাবস্ক্রিপশন ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু কাব এত ভালো যে যদি কারো সামর্থ্য না থাকে, তারও সেজন্য এমন না যে তাকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, এমন না, তার জন্য ফুল ফ্রি করে দিচ্ছে আর কি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে রেভিনিউ মডেল। তো দেখা যাচ্ছে বাঙালি তো আপনার টাকা দিয়ে পার্সেস করতে খুব কম চায়, বাঙালি মড চালে এটা ইউজ করে। কোনো একটা গেম খেললে এটার মড ভার্সন কি আছে, এটা মড ভার্সন বলতে প্রিমিয়াম পার্সেস করা ভার্সন, একদম মড কিছু ভার্সন আছে, ওগুলা ইউজ করার চেষ্টা করে। কিন্তু আসলে আমরা কাবে যারা আছে তারা তো ধরেন মানবতার জন্য কাজ করার চেষ্টা করতেছে, তো আসলে ওইভাবে চিন্তা করে না, সবাইকে ফ্রি দিয়ে দিচ্ছে যার সামর্থ্য নাই আর কি। হ্যাঁ, তো রেভিনিউ মডেল হচ্ছে এটা। বাট এখান থেকে যে টাকা পয়সা আসে সেটা আসলে খুবই নগণ্য, এবং এমন নগণ্য যে আসলে দুই একটা ইঞ্জিনিয়ার পালার মতো আসলে না আর কি। হ্যাঁ, এবং কোম্পানি শাসন করার মতো না, তো ফান্ড বেসিসে আসলে চলতে হচ্ছে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন রেভিনিউ মডেল কি? জি ভাই বুঝছি। এবং ওই যে ছোটখাটো যেমন কাপ কিটস অথবা ছোট ছোট রেভিনিউ মডেল আছে, তাও ফ্রি। যদি কেউ যদি সামর্থ্য না থাকে, তা 130 টাকা যদি কারো মাসে দেওয়ার সামর্থ্য না থাকে, তার জন্য একদম ফ্রি, আপনি নিয়ে নিতে পারবেন 1 বছরের জন্য, তাও কোনো সমস্যা নেই। কিন্তু নিজেকে প্রোটেক্ট করাটা উচিত আর কি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আর যদি বলেন এই পর্যন্ত কতজনকে ফ্রি দিছি আর কি, এই অ্যামাউন্টটা হচ্ছে শুধু বাংলাদেশের মধ্যেই মোটামুটি বলা যায় 1.5 লক্ষের উপরে মানুষজনকে শুধু ফ্রিতে 1 বছরের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যেটার মূল্যমান মোটামুটি 1290 টাকার মতো। হ্যাঁ, So, এত হিউজ অ্যামাউন্টের টাকা সবাইকে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ফ্রি ইউজ করেন, তাও নিজেকে বাঁচান। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, একটা জিনিস যে আপনি যেহেতু কাপঘাটে মানে মানে এখানে যে কাজ করতেছেন, তো আহ, কি হয়েছে যখন ওই ডিএনএস টা অ্যাপ্লাই করি, তখন কি হয় যে ইউটিউবের যে কমেন্ট গুলো আছে সেগুলো একদমই ব্লক হয়ে যায়, মানে একদমই মানে কোনো কিছু দেখা যায় না। তো এটা কি কোনো বাগ নাকি মানে কোনো মানে এটাই ফিচার? আচ্ছা, এখানে আসলে 3 ধরনের মুড আছে, আপনি মনে দেখছেন, স্ট্রং, মিডিয়াম এন্ড লো, তাই না? এখন এখানে 3 মুডের কাজ আছে। সমস্যা হচ্ছে আপনি হয়তো এক্সপ্লোর করেন না। স্ট্রং হচ্ছে কি একদম চাইল্ডের জন্য বলা যায়। সে তো পর্নোগ্রাফি সাইট থেকে শুরু করে ব্লকিং, বেটিং সাইট, হারাম সাইট, খারাপ সাইট থেকে ঢুকতে পারবে না। এমনকি ইউটিউবে যে কমেন্ট সেকশনে অনেক সময় অনেকেই বাজে কমেন্ট করে, অনেক খারাপ গালাগালি করে, অনেক ধরনের নোংরা কথাবার্তা বলে, যেগুলো ফিল্টার আউট হয় না, তাদের জন্য আসলে এই স্ট্রং প্রোটেকশনটা, যেটা আপনি সেট করে রাখলে দেখবেন আপনার কমেন্ট সেকশনও দেখতে পারবেন না আপনি ইউটিউবে, শুধু কন্টেন্ট ছাড়া। হ্যাঁ? কিন্তু মিডিয়াম এন্ড লোটা যদি আপনি সেট করে রাখেন, দেখবেন আপনি ওগুলো দেখতে পাবেন আবার। বুঝতে পারছেন? তো আপনি মিডিয়াম আর লো ট্রাই করে দেখবেন, দেখেন আপনি ইজিলি ইউটিউবে কমেন্টও দেখতে পারবেন। ওকে ভাই বুঝছি, তো থ্যাংক ইউ। স্ট্রংটা হচ্ছে একদম হেভি প্রোটেকশন আর কি, যেমন চাইল্ডের জন্য হাতে যদি ফোনটা থাকে, সেজন্য সেফ থাকতে পারে, যতটা সেফ রাখা যায় তাকে আর কি। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা তো ধরেন বাচ্চা পোলাপানরা কারো ফাঁদে পড়ে অথবা কারো লোভে পড়ে
সে তো অথবা এগুলো এক্সপ্লোর করার কথা ছিল না, সে চোখের সামনে পড়ে গেছে কিছু আনকালচার অথবা কিছু কন্টেন্ট, যার কারণে সে ফাঁদে পড়ে নিজেকে খারাপ সাইডে নিয়ে যাচ্ছে আর কি। সেই কন্টেন্টই যদি তাকে কনজিউম করতে না দেন, তাকে যদি সেখানেই ব্লক করে রাখেন আপনি, খারাপ কন্টেন্ট কি জিনিস সে কোনোদিন চোখেই দেখলো না, তাহলে কিন্তু তাকে আপনি প্রোটেক্ট করতে পারতেছেন। তো এই জিনিসটাই আসলে এইভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। এই কাজ কেউ করে না আর কি, এবং সবাই শুধু বিজনেস চিন্তা করতেছে প্রোডাক্ট কেমনে বেচা যায়, এই করা যায়। তো এই কোম্পানিটা চিন্তা করতেছে ওয়ার্ল্ডের মানুষকে কিভাবে বাঁচানো যায়, নেক্সট জেনারেশন কিভাবে বাঁচানো যায়, যে অসুস্থ কিছু জেনারেশন ক্রিয়েট হচ্ছে সামনের দিনগুলোতে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখতে পাবেন যে কি পরিমাণ টক্সিক হয়ে যায় জিনিসপত্র গুলা, কি পরিমাণ আসলে মেন্টালিটি ইস্যু হচ্ছে আর কি, মানুষের আসলে চিন্তা ভাবনার কি পরিমাণ অধপতন হচ্ছে আর কি। কারণ হচ্ছে যে এসব দেখতে দেখতে আপনার মনে হতে পারে এটাই নর্মাল, খারাপ জিনিস দেখতে দেখতে মনে হবে যে এটাই নর্মাল, তাই না? তো এটাকে আসলে বাঁচানোর জন্য আসলে এত উদ্যোগ আর কি। এই তো। তো ফার্স্টে আমি যে কোম্পানির কথা বললাম সেটা একদম ডিফারেন্ট লেভেলে, অন্য লেভেলে কাজ করে। এখন যে আপের কথা বললাম তারাও অন্য আঙ্গিকে অন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে। তো আমার সৌভাগ্য বলবো আর ভাগ্য বলবো, যেটাই বলি না কেন, দুই কোম্পানির এমন কিছু চ্যালেঞ্জিং কিছু কাজের সম্মুখীন হয়েছি এবং কাজ করার সুযোগ হয়েছে, যেটা আসলে বাংলাদেশে সচরাচর অনেক কোম্পানি আসলে সচরাচর কি কাজ করে, ই কমার্স সাইট বানায়, নর্মালি একটা ওয়েবসাইট বানাচ্ছে, নর্মালি একটা অ্যাপ বানাচ্ছে, এপিআই রিলেটেড সামথিং। কিন্তু এরকম চ্যালেঞ্জিং কাজ করার যে সুযোগ হয়েছে, এটা আসলে নাইস একটা ইয়ে ছিল আর কি। যেন আমি চেষ্টা করে যাচ্ছি সামনের জন্য আরো চ্যালেঞ্জিং কাজ করতে পারি, মানুষের জন্য, সবার জন্য আর কি। এই তো। কারো কোনো কোশ্চেন আপনি সামথিং গাইডেন্স নিয়ে বলেন। বলেন, এখন তো কেউ বলতেছে না, যে কেউ কোশ্চেন করতে পারেন চাইলে, সমস্যা নেই। বলেন। আব্দুল্লাহ ভাই আপনি মনে হয় আনমিউট। আচ্ছা, এনিওয়ান, এনি কোশ্চেন? হ্যাঁ, আমি একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নেই। কাউকাইটে কি নন মুসলিম জয়েন করতে পারবে? নন মুসলিম, আমাদের নন কারণ আমার মুসলিম, আসলে আপনাদের যে মানে কাউকাইটের ভিশনটা আসলে সত্যি ভালো লাগছে। সো আই হোপ যে এরকম একটা কোম্পানিতে আসলে চাকরি করলে আসলে ভালো লাগবে। তো এখানে আসলে এটাকে মুসলিম অথবা সামথিং এভাবে চিন্তা করার কিছু নাই। কারাবগারে আসলে প্রচুর নন মুসলিম মানুষজন আছে, রেগুলারলি সাবস্ক্রিপশনও কিনতেছে, তারা তাদের বাচ্চার জন্য কিনতেছে, নিজেকে প্রোটেক্ট করার জন্য কিনতেছে। আপনি যারা নিজেকে আসলে প্রোটেক্ট করতে চান, এখানে আসলে কোনো ধর্ম রিলিজন বলতে কিছু নাই। হয়তো একটা কমিউনিটি আজকাল হয়তো কোনো হিন্দু কমিউনিটি অথবা বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটি তাদের মানবতার জন্য কিছু করতে পারে, তাই না? সব ধর্মই কিন্তু আসলে শান্তির কথা বলে, কিন্তু কাপ গার্ডে কিন্তু কোথাও বলে না যে এটা শুধু মুসলিমদের জন্য, কি মুসলিম সার্কেল চালাতে পারবে না। কিন্তু এর যে মিশন ভীষণ, এটা কিন্তু আসলে বাচ্চা পোলাপান, সে কিন্তু কোনো রিলিজন বোঝে না, তাকে প্রোটেক্ট করা কিন্তু আমাদেরই দায়িত্ব, তাই না? তো এর জন্য কিন্তু কোনো রিলিজন ফ্যাক্ট করে না। তারপর হচ্ছে এই যে কৈশোর বয়সটা অথবা 15 বছর বয়স পর্যন্ত, এটা কিন্তু খুবই ভাইটাল সময়। এখানে যে সঠিক শিক্ষা, সঠিক গাইডলাইন যদি না পায়, নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে, একটা বাচ্চা কাচ্চা কিন্তু অনেক কঠিন পথে চলে যেতে পারে, হ্যাঁ, আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, তখন আপনি কিন্তু কখনো ট্র্যাকে আনতে পারবেন না। তো এটা বাঁচানোর জন্য কোনো কিন্তু কোনো ধর্ম রিলিজন বলতে কিছু নাই, হ্যাঁ? কারো না কারো ইনিশিয়েটিভ নেওয়ার উচিত ছিল, কেউ নিচ্ছে না। আপনিই বলেন, আপনারাই বলেন যে এখন যে অসুস্থ সমাজ ক্রিয়েট হচ্ছে, আমাদের ব্যাপার হচ্ছে আমার নিজের উপরে যখন সমস্যা না আসে তখন আমরা ফিল করতে পারি না। আপনার ছোট ভাইটা, ছোট বোনটাই যদি আসলে এই অসুস্থ সমাজের সাথে যদি অ্যালাইন হয়ে যদি এইসব কন্টেন্ট বানানো শুরু করে দেয়, অথবা এইসব কন্টেন্টে জড়াই পড়ে বিভিন্ন ধরনের খারাপ আইডিওলজি পোষণ করা শুরু করে দেয়, এসব অনলাইন জুয়ার মধ্যে ফাঁদে পড়ে যদি তার জীবনের সর্বোচ্চ নষ্ট করে ফেলে, আপনার পাশের ভাইটা, পাশের বোনটা, অথবা পাশের কারো বাবা মা থেকে শুরু করে হাজার লাখ লাখ টাকা সর্বশান্ত হয়ে যায়, এই জিনিসটাকে আমাদেরই আসলে প্রয়োগ করার কথা ছিল না? অথবা আমাদের কি কোনো টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, টেকনোলজি দিয়েই তো এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের কি কোনো না কোনো প্রোডাক্ট বানানোর কথা ছিল না? কিন্তু আমরা তো এটা করতেছি না। তো কারো না কারো উদ্যোগ নেওয়ার কথা ছিল, তো কাপ নিয়েছে। আমরা আশা করি যে সবাই এরকম অনেক উদ্যোগ নিবে যাতে আসলে হিউম্যানিটিকে বাঁচানো যায়। বুঝতে পারছেন? এটা কোনো কন্ট্রোভার্সির কথা না, এটাই আসলে বাস্তব। জি কারো ভাই। না কারো আসলে উচিত ছিল, এগুলা দরকার। কিন্তু আমরা এই যেটা বললাম, আমরা নিজেরাই কিন্তু প্রোডাক্ট এইসব কোম্পানি,
আমাদেরকে দিয়ে তারা বিজনেস করতেছে কিন্তু, তাই না? তো এই তো। জি ভাই, থ্যাংক ইউ, বুঝছি। তো সব শেষে যদি সামারি করি, আমরা তো মোটামুটি টেকনোলজি নিয়ে সবাই মোটামুটি শুনতে আসছি। তো সর্বশেষে একটাই কথা যে আম, কোনো কিছুর সীমা নাই, হ্যাঁ, জানার সীমা নাই, কাজের সীমা নাই। আমরা হয়তোবা সামনে সচরাচর যেগুলো দেখি এর বাইরেও হয়তোবা অনেক কঠিন কিছু কাজ আছে। অনেক মানুষজন এআর ভিআর নিয়ে কাজ করে, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করে, কেউ অনেক হার্ড লেভেলে কোর লেভেলে কাজ করে। বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে বড় টপ কোম্পানি কে বলতে পারবেন কেউ? একদম ফার্স্ট পজিশনে আছে কে, কে বলতে পারবেন? একদম এনসিস, ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে টাকা ওয়াল, পয়সার টাকা পয়সার দিক দিয়ে কার সবচেয়ে মার্কেট শেয়ার সবচেয়ে বেশি, সবচেয়ে টপ কোম্পানি কে বলেন তো? এনভিডিয়া। এই মিটিং এ শুধু কি সাগর ভাই আছেন, আর কেউ নাই? আমি জানি না। কি শুনতেছেন আমার কথা নাকি ইন্টারেস্ট পাচ্ছেন না? জি ভাই, শুনতেছি। আপনারা কি জানেন কেউ যে মার্কেট শেয়ার সবার টপে কে আছে? এনভিডিয়া, আচ্ছা অ্যাপল, এগুলাই তো। মেবি আচ্ছা। এনভিডিয়া। হ্যাঁ সাফন ভাই। অ্যালফাবেট। অ্যালফাবেট তো গুগল। এটা কি ইয়া দেখেই বললেন নাকি, ইয়া গুগল দেখে বললেন নাকি? অ্যালফাবেট কিন্তু না গুগল, ভাই, ঠিক আছে? মার্কেট শেয়ারে কিন্তু অ্যালফাবেট হিসেবে নামে পরিচিত, আগের কোম্পানি। ঠিক আছে। সো সবার টপ কোম্পানি বর্তমানে হচ্ছে কি আপনার এনভিডিয়া। এনভিডিয়া কেন সবার টপে? গুগল অ্যাপল তো সারা জীবন টপে ছিল, স্যামসাং এসব মতো টপ লেভেলের কোম্পানি গুলা হঠাৎ করে এনভিডিয়া উঠে গেল। কিন্তু এনভিডিয়া কি নিয়ে কাজ করে এটা যদি চিন্তা করেন দেখবেন জিপিইউ নিয়ে কাজ করে। কেননা যত এআই মডেল আছে সবকিছু এখন জিপিইউ উপরে নির্ভরশীল। So, এরা টপ কোম্পানি হয়ে গেছে। দেখেন এই যে টপ লেভেল কোম্পানি, সেও কিন্তু এমন একটা স্টেক নিয়ে কাজ করে যেটা আসলে নর্মাল গতানুগতিক আমরা যেগুলো নর্মাল ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এইসব হাবি জাবি করি, জিনিসটা এমন না কিন্তু। তারা জিপিইউ লেভেলে কাজ করতেছে। তারপরে ধরেন ইন্টেল। ইন্টেল সারা জীবন সব পিসিতে ইউজ করে যাচ্ছেন আপনারা। সো ইন্টেল দেখেন এরা কিন্তু চিপ নিয়ে কাজ করতেছে। তো কাজের সীমার শেষ নাই, হ্যাঁ। সো আমি মেইন কথা হচ্ছে যে সো আপনার আসলে অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ আছে। এআই আসুক যে আসুক, আমরা একটা জায়গায় সীমাবদ্ধ থাকলে কিন্তু আপনি আসলে আপনার নিজের ব্রেইনটাকে একটা জায়গায় লিমিট করে ফেলতেছেন। আমাকে হয়তো ব্যাক এন্ড ডেভেলপারই হতে হবে, আমাকে ফ্রন্ট এন্ড ডেভেলপারই হতে হবে। কিন্তু এর বাইরেও যে আসলে একটা জগৎ আছে, এর বাইরেও যে আসলে অনেক অনেক টপিক আছে। আপনাকে দেখেন, আপনার 40টা কোর্স থাকে প্রত্যেকটা মোটামুটি সিএসসি তে যারা পড়েন, মোটামুটি যারা 8টা সেমিস্টার, হ্যাঁ, আরো ভেরি করতে পারে কম বেশি, কিন্তু অনেক টপিক শিখায় আপনাদের। এমনকি মাইক্রো প্রসেসরও শিখায়, অ্যাসেম্বলি কোড শিখায়, তারপর ডাটাবেস শিখায়, এই শিখায় সে শিখায় থেকে শুরু করে অনেক কিছু শিখায়। শেষ পর্যন্ত আমরা সবাই একই পথের পথিক, যে অ্যাপ বানাবো, ফ্রন্ট এন্ড ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপার হবো, এই চিন্তা ভাবনা। কিন্তু এর বাইরে যেটা জগৎ আছে আমাদেরকে ওইটা এক্সপ্লোর করতে হবে। আর মেইন জায়গাটা হচ্ছে আপনাকে প্রবলেম সলভিং অনেক ভালো হতে হবে। সেই জায়গাটা যদি আপনি ভালো হতে না পারেন, এইসব চ্যালেঞ্জিং জবে যায় আসলে আপনি খুবই মানে বিপদে পড়বেন। এবং এইসব জায়গায় যাওয়াটাও কঠিন। আপনি দেখবেন গুগল, ফেসবুক, অ্যাপলের ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবেন। ইন্টারভিউ কোশ্চেন আপনি সার্চ দেন গুগলে, এদের গুগলে যেমন এন্ট্রি লেভেলের জব পোস্টে হচ্ছে আপনার মোটামুটি 5 রাউন্ডের একটা ইন্টারভিউ হয়। 5 রাউন্ডের প্রথম 4টা রাউন্ড পুরোটাই হচ্ছে প্রবলেম সলভিং রাউন্ড। 4 জন আপনাকে 4টা রাউন্ডে ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে আস করবে, প্রত্যেকটা মোটামুটি 40 থেকে 1 ঘন্টার সময় হবে শুধু প্রবলেম সলভিং। আপনি যে কোড প্রসেস প্রবলেম সলভ করেন না, এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে, প্রবলেম সলভ করতে দিবে। 5 নম্বর রাউন্ড হচ্ছে যে বিহেভিয়ারাল রাউন্ড, তখন এইচআর এর সাথে কথাবার্তা বলবেন এবং সবার লাস্টে যদি এই 4টা পাস করে যান। তো এই টপ লেভেল কোম্পানি গুলাই আপনাকে হায়ার করতেছে এই প্রবলেম সলভিং দেখা। তারপরে আপনাকে হায়ার করার পর কোন কিছুতে কাজে লাগাবে কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? কিন্তু দেখেন, তো এই জিনিসটা আসলে এত বড় কোম্পানি যারা টপ লেভেলে মার্কেট শেয়ার ওয়ার্ল্ডে, তারা কেন এটা দেখতেছে? তো জানে যে এইসব পোলাপান নিয়ে তাদের মাথা থেকে এইসব আইডিয়া আসবে। আজকে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করতেছেন, এখন অথবা মেশিন লার্নিং এর জোয়ার চলে আসছে, আগামী কদিন পরে দেখবেন আপনার ভার্চুয়াল রিয়েলিটির ভালো একটা জোয়ার আসতে পারে সামনে। তারপর ক্রিপ্টো কারেন্সি একটা আলাদা ধরনের একটা জগৎ। তারপর মানে ও এখানে ক্রিপ্টো কারেন্সিতে কি হয় আপনার, যে ব্লক চেইন নিয়ে বিশাল ধরনের কাজ আছে আর কি, হ্যাঁ। সামনের দিনগুলোতে আপনারা দেখবেন, শুনে থাকবেন যে ডিজিটাল ব্যাংকের নাম শুনছেন কিনা, যে বাংলাদেশে কিন্তু ডিজিটাল ব্যাংক সামনে আসতে পারে, অনেক দেশে কিন্তু হয়ে গেছে, যেখানে কোনো মানুষ থাকবে না, ঠিক আছে? আপনি বিকাশও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ডিজিটাল ব্যাংকের মতো। দেখেন
আপনি এখন এমনও অনেক, এখন আমি যদি আমার কথা বলেন, গত 1 বছরে অথবা জব লাইফে এন্টার করার পরে যখন মোটামুটি স্যালারি অ্যাকাউন্টে আসা শুরু করছে আর কি, আমি আসলে বলা যায় যে ফুল স্যালারি কোনোদিন হাতে নিয়ে দেখতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারছেন? আহ, সব জায়গায় অ্যাটলিস্ট ঢাকার মতো জায়গায় তো মোটামুটি ভালো একটা ইকোসিস্টেম হয়ে গেছে। মোটামুটি সুপার শপ গুলোতে গেলে আপনি বিকাশে হোক কার্ডে হোক অ্যাড করতেছেন, তারপর কার্ডের মাধ্যমে হয়তো আপনি বিকাশে অ্যাড মানি করতেছেন, তারপর এখন আপনি যে বাসের টিকিটটা কাটবেন সেটা আপনি সহজে কাটতে পারতেছেন, তারপর মেট্রো রেলে যে আপনি রিসার্চ করবেন সেটাও আপনি অনলাইনে রিসার্চ করতে পারতেছেন। মানে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার টাকাটা চোখেই দেখি না, এমন তো আমার বাসা যে বাড়ি ভাড়াটাও দেই সেটাও আমি ব্যাংক ট্রান্সফার করে দিই এনপিএসবির মাধ্যমে বাড়িওয়ালাকে। মানে এই হচ্ছে কি অবস্থা আর কি। টেক কোথায় চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, সো যেখানে যাক না কেন অনেক সাইড আছে, অনেক কিছু আছে। আপনাকে আসলে প্রবলেম সলভিং এ যদি ভালো হইতে পারেন, কালকে ব্লক চেন আসুক, কালকে ক্রিপ্টো কারেন্সি আসুক, কালকে কি আসুক, আপনার কাছে ম্যাটার না, আপনি সবকিছুতে খাপ খাওয়াইতে পারবেন। যদি আপনি যদি বলেন যে ভাই আমি জাভা স্ক্রিপ্টে বস হয়েছি, আমি একটা কোর্স করছি ওয়েব ডেভেলপমেন্টের, আমি এখন এটা পারি, শেষ, আপনি কিন্তু একটা জায়গায় আটকাই গেলেন। আসল যে ব্যাপারটা, হ্যাঁ, এইসব আমি এই যে আমি কিন্তু আপনাকে যে পয়েন্টগুলো বললাম, আমি কিন্তু এই নর্মালি ঠিক আছে অ্যাপই ডেভেলপ করছি, যে অ্যাপ ডেভেলপ করতে যে আমি রুট লেভেলে যে যে কাজগুলো করছি এটা কিন্তু গতানুগতিক কেউ তেমনটা করে না। আমি কিন্তু প্রাউডলি এটা বলতেছি না, বাট করে না। আপনারা নিজেরাও জানেন যে আপনাকে বেশিরভাগই বলছেন যে আমরা এইভাবে চিন্তা করি নাই ভাই। ঠিক আছে, এই কাজগুলো করতে গেলে আপনার প্রবলেম সলভিং এর একটা কাজ লাগতেছে। ওই যে একজন বলে না যে আমাকে শুরুতে গেলে কি প্রজেক্টে নিবে কিনা, আমি কি করবো না করবো। আপনি যদি প্রবলেম সলভিং স্কিল ভালো থাকে আপনি সবকিছুতে কোপ আপ করতে পারবেন। এত হার্ড লেভেলে প্রবলেম সলভ করে আসছেন আপনি জীবনে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, এগুলো আপনার কাছে কিছু না আর কি ভাই, ডেভেলপমেন্টে যখন আসবেন। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আমরা আসলে মরিচিকার পিছনে দৌড়াই, আমরা আসলে এমন কিছুর পিছনে দৌড়াই, মনে হয় ফ্রিল্যান্সিং করব আমরা এখন, একটা ফ্রন্ট এন্ড বানাই, ব্যাক এন্ড শিখে যাবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখে যাবো, ফ্রিল্যান্সিং করবো, এই করবো। সামনে তো এখন এআই টে আইসা, তখন দেখবেন এই ছোট ছোট কাজগুলো কিন্তু এআই করে ফেলতে পারতেছে খুব ভালো হবে। তখন তাদের কি হবে, বুঝতে পারছেন? আপনি দেখলে দেখতে পাবেন যে ফ্রিল্যান্সিং সাইট গুলো মার্কেট শেয়ার একদম লো হয়ে গেছে আগের তুলনায়। ঠিক আছে, তো কেন লো হয়ে গেছে? এখন ছোট ছোট প্রজেক্ট গুলো অনেক বড় বড় কোম্পানি এআই দিয়ে করে ফেলতে পারে। তো আপনার কি তাহলে মার্কেট কমে যাবে? আপনাকে তাহলে এই যে এক্সটেন্সিভ লেভেলের কাজগুলো আছে, মার্কেট শিফট হলে আপনাকে ওইভাবে নিজেকে বদলাইতে হবে। এই কাজ, এই কাজ যদি আপনি না করতে পারেন, আপনি যদি একটা জায়গায় গন্ডির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। তো এই প্রবলেম সলভিং এমন একটা জিনিস যেটা আসলে আপনার আপনি খাপ খাওয়াইতে কাজে দিবে সবসময়। তো এই জন্য আমি সবাইকে বলে থাকি যে সবাইকে বলার কিছু নাই, আপনি টপ লেভেলের কোম্পানি এদেরকে হায়ার করে, আপনি নিজে চোখেই তো দেখতে পাচ্ছেন, তাহলে আসলে সমস্যাটা কোথায় বলেন? তো এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, যেমন আপনি যদি আমি আপওয়ার্কের নাম তো শুনছেন, অনেক বড় একটা মার্কেট শারীরিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, শুনছেন না সবাই আপওয়ার্কের কথা? জি ভাই। আচ্ছা, আপওয়ার্কের মার্কেট ছেড়ে দেখেন গত 1 বছর আগে কি বলবেন ছিল, এখন কমতে 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 কোথায় আসছে দেখেন। গত 5 বছরের কথা যদি বলি, কি উপরে ছিল, সেটা নামতে নামতে এখন সর্বোচ্চ নিম্নে আছে। একটা সময় $60 মার্কেট ছিল আর কি প্রতি শেয়ারের মূল্য, সেটা নামতে নামতে আজকে $8 নামে আসছে। মোটামুটি দেখেন 10 গুণ অধপতন হয়েছে। তার কারণ একটাই, যে মানুষজন এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট প্রজেক্ট গুলো এআই দিয়ে করে ফেলতে পারতেছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে অবস্থা। তো আপনাকে আসলে বুঝতে হবে যে আসলে আমি যে 4 বছরে একটা সময় কাটাচ্ছি, অথবা 4 বছরে যে আমি সময় দিচ্ছি, আমাকে আসলে এমন কিছু পথের পথে দিতে হবে যাতে আসলে কোপ আপ করতে পারি। সারা জীবনে আসলে টেকনোলজি চেঞ্জ আসছে। আগে আপনি বাটন ফোন চালাইতেন, একটা সময় আমি যদি আমার প্রেক্ষাপট বলি, বাটন ফোন পাওয়াটাই আমার কাছে অনেক বড় একটা খুশি সংবাদ ছিল। বাটন ফোনে গেম খেলতাম, এই বাটন ফোনে আমি ফেসবুকও চালাইতাম। হ্যাঁ, এই 14-15 সালে কথা বলতেছি। খুবই ভালো লাগতো, মনে হতো এটাই এত নাইস একটা টেকনোলজি, ফেসবুকে মেসেজ পাঠাতে পারতেছি। এখন কিন্তু আপনি আমার হাতে যে বাটন ফোন থাকে, আপনি কিন্তু মানে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি হাসবেন, আরে এই যুগে এসে বাটন ফোন চালাচ্ছ, আপনারটা বুঝছেন? তাহলে কি হবে, ওই তখন তো বাটন ফোন যে ডেভেলপ করতো ওখানে কিন্তু জাভা দিয়ে কি যেন ডেভেলপ করতো, আমার মনে নাই, টার্মটা ছিল আর কি। ওটা কিন্তু এখন ডেপ্রিকেটেড হয়ে গেছে। তাহলে ওই ডেভেলপার কি না খেয়ে আছে? তারাও কিন্তু নিজের কালের পরিক্রমায় তারাও কিন্তু নিজেকে ডেভেলপ করে অন্য শিফটে আনছে। তো এখন যেভাবে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল চেঞ্জ হচ্ছে, আপনাকে ওইভাবে অ্যাডপ্ট করে নিতে হবে। কিন্তু এই অ্যাডপ্টেশনের জায়গাটাই হচ্ছে প্রবলেম সলভিং। এই যে প্রবলেম সলভিং পারে, এই যে বললাম কোম্পানিগুলো শুধু প্রবলেম সলভিং দেখে, আর কিছু দেখে না। শুধু বাংলাদেশের কোম্পানি না, আপনাকে বললাম তো, গুগল, ফেসবুক, মাইক্রোসফট, নেটফ্লিক্স, অ্যামাজন, বড় বড় ফ্যাং কোম্পানি গুলো এরা এটাই দেখে শুধু নেয়, আপনার কাছে আর কিছু দেখতে চায় না।
তার কারণ একটাই, যে তারে যদি আমি নিতে পারি তার সব করানো যাবে। যে শুধু ওয়েব ডেভেলপমেন্টে পারে আর কিছু পারে না, তারা যদি নিয়ে আমি এখন বলি যে মেশিন লার্নিং কাজ করো, সে তো হা করে বসে থাকবে, ভাই আমি তো পারি না। আর যে প্রবলেম সলভিং পারে সে বলবে যে আমাকে প্রবলেম দেন ভাই, আমি এটা তো প্রবলেম, অন্য কিছু শেখাটা আমি ভাই সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এই মানসিকতাটা থাকে। হুম, এই হচ্ছে মূল কথা আর কি। তো এই তো, আর কোনো কোশ্চেন আছে আরো? এই অনেকে আছে শুধু শুনে গেছেন মনে হয়, মানে আমি জানি না শেষ পর্যন্ত কেউ আসেন কিনা, তো হয়তো একটু হ্যান্ড রেজ করেন যে আমি শেষ পর্যন্ত আসি এখনো, দেখি কারা কারা আছেন। ও নাইস, মাত্র 7 জন ছিলেন শেষ। আচ্ছা আচ্ছা, নাইস। তো এই তো, আমি হয়তো আজকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি হয়তো আজকে আমার এক্সপিরিয়েন্স দুটো কোম্পানি বললাম, সামনে হয়তো বা আমাদের যে টপ কিছু মেন্টর আছে অথবা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, এনএসসি আছে, ব্রেন ইনস্টিটিউশনে আছে, তারা হয়তো বা আরো কিছু আপনাদের জানাবে, তাদের চ্যালেঞ্জিং জব গুলো, তাদের কিভাবে প্রবলেম সলভিং স্কিল কাজ রাখতেছে, এইসব কোম্পানির কালচার নিয়ে হয়তো বা আরো কিছু জানাবে। এই তো, এই, তো আজকে আমার সাইড থেকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আবার কোনো একটা সেশনে আবার কোনো একদিন দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।